মেহেরুন্নেসা বায়েজিদের সামনে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। বায়েজিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরুন্নেসার দিকে, কড়া গলায় বলল, কোন সাহসে বেরিয়েছেন? পালাতে যাচ্ছিলেন? এতই সহজ? শুনুন, এত সহজে শাহবাদের রাশেমিরা পালাতে পারে না। গোটা প্রাসাদের সমস্ত দরজা বন্ধ। তা টপকেও যদি পালাতে চান, মারা পড়বেন। আসামি শব্দটা শুনে মেহের ভ্রু কুচকে তাকায়। কথাটা যেন বড় আত্মসম্মানে লাগলো তার। শীতল কণ্ঠে বলল, আপনি আসামি কাকে বললেন? বায়েজিদ অবিলম্বে উত্তর দিল, আপনাকে। আসামি কাকে বললেন জানেন আপনি? সেটা আপনার থেকে শিখতে হবে আমার। শুধু আপনি নন, আপনার গোটা পরিবার আমার আসামি। আমার বোনটাকে নির্মমভাবে অত্যাচার করছেন আপনারা। এতখানে তো গর্দান যাওয়া উচিত ছিল। এখনো যে দাঁড়িয়ে আছেন, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানান। মেহেরুন্নেসা চুপচাপ হজম করলো বায়েজিদের সব কথা। বায়েজিদ আবারও বলল, রাতের বেলা প্রাসাদের বাহিরটা মৃত্যুপুরী। বাঁচতে চাইলেও এক পাও ফেলবে না বাহিরে। পালানোর কথা ভুলেও যাও। এবার আর মিথ্যা অপবাদ সইল না মেহেরের। ঝাঁঝিয়ে বলে উঠল, তখন থেকে এক কথা বলে যাচ্ছেন, পালানো পালানো। আর কে পালাছিল? এশার আজান হয়ে গেছে সেই কখন। পানির জন্য অজু করতে পারছি না। মানুষ ফাঁসির আসামিকেও নামাজের সুযোগ দেয়, আপনারা আমাকে তার চেয়েও নিকৃষ্ট ভাবছেন। শেষ কথাটা বলতে গিয়ে কেঁদে ফেলল মেহের। আসর আর মাগরিবের নামাজটাও পড়তে পারিনি। একটা মেয়ে এসেছিল, ওকে বলেছিলাম একটু পানি দিতে, অজু করব। মেহেরের গলা ভেঙে কান্না আসে। বায়েজিদের বুকের ভিতর মোচড় দিয়ে উঠে দরদর করে ঘামতে লাগলো। কেমন হাঁসফাঁস লাগছে, নিজের কাছে নিজেকে অপরাধী লাগছে। মশালটা ঘুটঘুটে ঘরের দেয়ালে লাগিয়ে বলল, যে কাউকে বললে এনে দিত পানি। কে এসেছিল বলেন? দেয়নি পানি? মেহের চোখ মুছে বলল, পানির কথা বলতেই সে ওই প্রদীপটা দিয়ে আঘাত করলো আমার হাতে। কবজি থেকে উন্মুক্ত হাতের উল্টো পিঠে দেখা গেল সেই ক্ষত। ফর্সা সাদা হাতটার উপর লাল জখম হয়ে আছে, রক্ত পড়ে শুকিয়ে গেছে সেখানে। বায়েজিদের রক্ত টকবক করে উঠল। কার এত বড় সাহস, নিষেধ করা সত্ত্বেও এই ঘরে এসেছে, আবার আঘাত করেছে এই মেয়েটাকে। আপনি চিনতে পারবেন তাকে যে আঘাত করেছে? মেহের দুদিকে মাথা নেড়ে বলল, নিকাব পরা ছিল। বায়েজিদের ইচ্ছে করছিল ক্ষতস্থানটা একটু ছুঁয়ে দিতে, কিন্তু সে যে পরনারী। বায়েজিদের মনে পড়ল কিছুক্ষণ আগে সে অনাকাঙ্ক্ষিত স্পর্শের কথা। মেহের বলল, আপনি এখন যেতে পারেন। বায়েজিদ কোনো কথা না বলে বেরিয়ে গেল ঘর থেকে। তখন এক দাসী পানির কলস নিয়ে আসছিল মেহেরের ঘরে। বায়েজিদকে সেই ঘর থেকে বের হতে দেখে মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ, শাহজাদা ওই মেয়েটার ঘরে এই রাতের বেলায়? আল্লাহ মাফ করো। মেয়েটা ঘরে গিয়ে দেখলো মেহেরের ঘরটা আলোকিত, হবেই তো। শাহজাদা নিজে ছিল এই ঘরে। বায়েজিদ চলে যাওয়ার পর মেহের বোরখাটা খুলে বসলো। কাল থেকে কিচ্ছুটি মুখে তুলেনি সে। শরীরটা বড় ক্লান্ত। মাথায় হিজাব পরে থাকা চুলগুলো ঘেমে একাকার। খুলে দিল চুলগুলো। দাসী পানির কলস নিয়ে রুমে ঢুকতে থমকে গেল। মুখ আপনা আপনি হা হয়ে গেল মেহেরকে দেখে। কলস নামাতে ভুলে গেল যেন। সে এমন রূপ আগে কখনো দেখেনি। মশালের কমলা আলোয় মেহেরুন্নেসার মুখ যেন সোনালি আভায় জ্বলজ্বল করছে। তার ডিম্বাকৃতি মুখের ছায়া দেয়ালে পড়ে যেন আরেকটা মূর্তি গড়ে তুলেছে। ভ্রু দুটি তীক্ষ্ণ অথচ কোমল, চোখ দুটি গভীর রাতে স্থির পুকুরের মতো, যার ভেতরে আগুনের প্রতিফলন কাঁপছে। সেই চোখে এমন এক স্থিরতা যেন তিনি পৃথিবীর সব কথা বুঝেও চুপ করে আছেন। গায়ের রং এত মসৃণ আর উজ্জ্বল যে মশালের আলো তাতে লেগে থেকে যেতে চাইছে। মনে হচ্ছিল আলো নিজেই তার ত্বকের উপর আশ্রয় নিয়েছে। ঠোঁট দুটি অল্প ফাঁক, নিঃশ্বাসের সঙ্গে হালকা ওঠানামা করছে। ডালিমের দানার মতো লালিমা সেই আগুনের আলোয় আরো গাঢ় হয়ে উঠেছে। আর চুল, সেই চুল খোলা কৃষ্ণঘন কেশরাশি ঢেউ খেলানো ভাবে পিঠ বেয়ে নেমে আসছে, ছড়িয়ে পড়েছে হাঁটু পর্যন্ত। আগুনের আলোয় মাঝে মাঝে তার চুলে লালচে আভা ফুটে উঠছে, যেন রাতের আকাশে অগ্নির রেখা। দাসী অজান্তে একটু এগিয়ে এলো। তার মনে হচ্ছিল সে কোনো মানুষ নয়, অলৌকিক রূপকথার চরিত্রকে দেখছে। এমন সৌন্দর্য যা দেখে চোখ ফেরাতে ইচ্ছে করে না, আবার বেশি সময় তাকিয়ে থাকতেও ভয় লাগে। হঠাৎ মেহেরুন্নেসা চোখ তুলে তাকাতেই দাসী কেঁপে উঠল। সেই দৃষ্টি ছিল শান্ত, কিন্তু ভেতরে এক অদ্ভুত গভীরতা। দাসী তড়িঘড়ি চোখ নামিয়ে পানি রেখে বেরিয়ে গেল। মেহের অবাক হলো তার এমন ব্যবহারে। অন্দর পেরোনোর পরও সেই দাসীর বুকে ধরফর থামল না। আজ রাতের সেই দৃশ্য হয়তো সারা জীবন তার চোখে লেগে থাকবে। সকালবেলা অন্দরে রোদ এসে পড়েছে। পাথরের মেঝেতে আলো ঝলমল করছে, অথচ বাতাসে চাপা গুঞ্জন। ইতিমধ্যে সে দাসী মহলে ছড়িয়ে ফেলেছে। গত রাতে শাহজাদা সে অজ্ঞাত মেয়েটির সাথে এক ঘরে রাত্রি যাপন করেছে। সকলের মুখে মুখে কথাটা মুহূর্তে গোটা প্রাসাদ ছড়িয়ে গেল। সেই দাসী কাজ করতে করতে হঠাৎ বলে উঠল, আহারে, এমন রূপও হয়? সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনছিল। সিমরান মাত্র রান্নাঘরে আসলো। বায়েজিদের নাস্তা সে নিজে হাতে বানায়, কোনো দাসীকে হাত লাগাতে দেয় না। তাতে ময়দা মাখাতে মাখাতে শুনলো, আমার তো মনে হইল এই মায়া মানুষ না, রাইতে আসা সেই বিভীষিকা, যার সৌন্দর্যে মানুষের মরণের কালো হইতে পারে। আরেকজন বলল, হ্যাঁ, সত্যি এত সুন্দর? সিমরানের হাত থেমে গেল। কার কথা বলছো তোমরা?
দাসী বিন্দুমাত্র সংকোচ না করে বলল, ওই মাইয়াটা, ওই যে শাহজাদা লইয়া আইলো, অন্দরে আলাদা ঘরে রাখছে যে। বিশ্বাস করেন আফা, সেই সুন্দর। আল্লাহ, আমি তো প্রথমে বিশ্বাসই করবার পারি নাই ওটা মানুষ। এই জন্যই মনে হয় শাহজাদা হেরে এত নিরাপত্তায় রাখছে। আর শাহজাদাকেও দেখলাম রাইতে ওই ঘর থেকে বের হইতে। সিমরানের মুখটা কালো ছায়া নেমে এলো। তুমি দেখেছো তাকে? হ আফা, কাল রাইতে পানি দিতে গিয়েছিলাম ওই ঘরে, তখনই দেখলাম শাহজাদা সেই ঘর থেকে বের হইল। আর মেয়েটা, আল্লাহ, মুখখানা যেন পূর্ণিমার চাঁদ, গায়ের রং কেমন দুধে আলতা, চোখ দুটো এত সুন্দর, যার ঘরে যাবে তার কপাল খুলে যাবে। এমন বউ পেলে তো স্বামী খুব ভাগ্যবান হবে। চারিপাশে হালকা হাসির রোল উঠল, কিন্তু সিমরানের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। মেহেরের নাম, প্রশংসার শব্দগুলো তার কানে কাটার মতো বিঁধতে লাগলো। কড়া গলায় বলল, কাজে মন দাও, অন্যের সৌন্দর্য নিয়ে তোমাদের কি? কণ্ঠে কঠোরতা দেখে দাসী চুপ হয়ে গেল। ময়দা মাখা রেখে নিজ কক্ষে ফিরে দরজা বন্ধ করলো সিমরান। ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতরে ধুকপুক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের মুখ, পরিচিত যত্নে সাজানো লাবণ্যে ভরা। সে হাত তুলে নিজের গাল ছুলো। আমি কি কম সুন্দর? মনে হলো আয়নার ভেতরের মেয়েটা উত্তর দিচ্ছে না। চুল খুলে দিল, কাঁধ ছুঁয়ে নেমে এলো কালো চুল। নিজের চোখের দিকে তাকালো, সেখানে কি সেই গভীরতা আছে? কিন্তু সেই মেয়েটির সৌন্দর্যের বর্ণনা মনে পড়তে নিজের সব লাবণ্য ফিকে হয়ে উঠল তার চোখে। দাসীর কথাগুলো আবারও ভেসে উঠল। দুধে আলতার রং, পূর্ণিমার চাঁদ। তার বুকের ভেতর হিংসা ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে পড়ছে। এত সুন্দর? হঠাৎ মনে হলো সে যেন অদৃশ্য এক প্রতিযোগিতায় নেমে গেছে, যেখানে কেউ তাকে আহ্বান জানায়নি, তবু সে হারার ভয় পাচ্ছে। বাইজিৎ তার মনে এমনভাবে জড়িয়ে আছে যেন নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছে। সে কখনো কিছু বলেনি, দাবি করেনি, তবু মনে মনে বিশ্বাস করেছিল একদিন হয়তো। কিন্তু যদি যদি সেই আবৃত মুখ, সেই অচেনা রূপ কারো দৃষ্টি কেড়ে নেয়। সিমরানের হাত কাঁপতে লাগলো। সে আয়নার দিকে ঝুঁকে নিজের চোখের নিচে তাকালো। আমি তো সবসময় আপনার পাশে ছিলাম, আমি তো আপনার কাছে কিচ্ছুটি দাবি করিনি, তাহলে কেন মনে হচ্ছে কেউ এসে সব নিয়ে যাবে? তার চোখ ভিজে উঠল। না না, এটা হতে পারে না। হঠাৎ রাগে টেবিলের উপর রাখা চুরির বাক্সটা ঠেলে দিল। কয়েকটা চুরি মেঝেতে পড়ে টুংটাং শব্দ করলো। শরীরের ভেতর আগুন জ্বলছে। ও শুধু এক শত্রুপক্ষের লোক ছাড়া কিচ্ছু না। শাহজাদাকে শাস্তি দেবে বলে এনেছে। কিন্তু এসব বুঝিয়েও মনকে শান্ত করতে পারছে না। বুকের গভীরে এক ভয়। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে দাঁতে দাঁত চেপে ফিসফিস করলো। শাহজাদা কি সত্যি ওই মেয়ের ঘরে রাত্রি যাপন করেছে? না না, এ হতে পারে না। এ আমি জীবনও বিশ্বাস করি না। এত বছর ধরে আমার দিকে একবারও ফিরে তাকালেন না সে। আর ওই মেয়ে, এমনও তো হতে পারে তাকে শাস্তি দিতে গিয়েছিল ওই ঘরে, চাবুকের কয়েক ঘা বসিয়ে দিয়ে এসেছে। কিন্তু আমায় তো বলতে পারতো। সিমরান হাসলো পাগলের মতো। উনিও না পাগল একটা। মেহের জানলো না অজান্তেই তার সৌন্দর্যের ছায়া আরেক নারীর হৃদয়ে হিংসার দহন জেলে দিয়েছে। সিমরান চোখ মুছে মাথায় ওড়না দিয়ে গেল বাইজিতের ঘরে। প্রাসাদের পশ্চিম প্রান্তে স্নানাগার থেকে ধোঁয়াটে বাষ্প ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পাথরের দেওয়াল ভেজা, মেঝেতে জলকণা চিকচিক করছে সকালের আলোয়। দরজাটা ধীরে খুলল। সদ্য গোসল সেরে বের হলেন বায়েজিদ শাহ। ভেজা চুল কপালের উপর নেমে এসেছে এলোমেলোভাবে। কপাল বেয়ে জল গড়িয়ে গালে এসে থেমে থাকছে এক মুহূর্ত, তারপর নেমে যাচ্ছে গলার দিকে। প্রশস্ত কাঁধে শুধু একটি সাদা পাতলা কাপড়। বুকের উপর জলরেখা ঝিলমিল করছে। গোসলের পর তার দেহ যেন আরো তীক্ষ্ণ, আরো স্পষ্ট। শক্ত বাহু, সোজা পিঠ, দৃঢ় চোয়াল। সবুজাব চোখ দুটি আজ অদ্ভুত স্বচ্ছ, যেন ধুয়ে মুছে আরো গভীর হয়েছে। চারিপাশ নিঃশব্দ, কেউ নেই। তিনি ধীরে একপাশে রাখা নিজের পোশাক তুললেন। ভেজা চুল হাত দিয়ে পেছনে সরালেন। সেই একটুখানি ভঙ্গিতেই অনায়াস পুরুষালী উজ্জ্বল। ঠিক তখনই করিডোরের বাঁক ঘুরে থেমে গেল সিমরান। তার মনে বয়ে নিয়ে আসা সকল অভিযোগ আজ জানাবে জমিদার সাহেবকে, কিন্তু দৃশ্যটা দেখে তার পা যেন মাটিতে আটকে গেল। বাষ্পের ভেতর দাঁড়িয়ে থাকা ভেজা শরীর, কপালে জলবিন্দু, সাদা কাপড়ে আবৃত প্রশস্ত কাঁধ। তার নিঃশ্বাস আটকে গেল যেন। এতদিন সে তাকে দেখেছে রাজকীয় পোশাকে, দৃঢ় ও সংযত। আজ প্রথমবার এমন অরক্ষিত, এমন স্বাভাবিক, এমন কাছের। বাইজিৎ তখনও খেয়াল করেনিও ধীরে ধীরে পোশাক গায়ে তুলছে। ভেজা চুল থেকে ফোঁটা পড়ে মেঝেতে টুপটাপ শব্দ করছে। সিমরানের চোখ সরছে না। বুকের ভেতর হালকা ঘোর তৈরি হলো, যেন চারিপাশের শব্দ সব মিলিয়ে গেছে। শুধু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি দৃশ্যমান। বাইজিদের গলার হাড়ের কাছে জলকণা আটকে আছে। সিমরানের মনে হলো সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে সত্যি কি এত উষ্ণ। সঙ্গে সঙ্গে নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠল।
হঠাৎ বাইজিদ মাথা তুললেন, দৃষ্টি গিয়ে পড়ল করিডোরের দিকে। সিমরান স্থির, চোখে বিস্ময়, লজ্জার অদ্ভুত এক মোহ। এক মুহূর্তের জন্য দুজনার চোখে চোখ। বাইজিদের চোখ স্বাভাবিক, সংযত, সিমরানের চোখে ঘোর। সে যেন বাস্তব ভুলে গেছে। বাইজিদ শান্ত কণ্ঠে বললেন। কিছু বলবেন? শব্দটা শুনে যেন ঘোর ভাঙল। সিমরান তড়িঘড়ি চোখ নামিয়ে ফেলল, গাল লাল হয়ে উঠেছে, না, আমি পরে আসবো। কণ্ঠ কাঁপল। সে দ্রুত সরে গেল। করিডোর পেরোতে দেয়ালে হাত রেখে দাঁড়াতে হলো তাকে। নিঃশ্বাস দ্রুত উঠানামা করছে। এমন কেন? চোখ বন্ধ করতে আবারও ভেসে উঠল ভেজা চুল, জলবিন্দু, সেই গভীর চোখ। তার বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছিল। এই মানুষটাকে সে শুধু পছন্দ করে না, সে হারিয়ে যাচ্ছে তার ভেতর। আর সে হারিয়ে যাওয়ার ভয়ই তাকে আরো অসহায় করে তুলছে। দূরে প্রাসাদের অন্য প্রান্তে সকালের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। প্রভার জ্ঞান ফিরেছে, কিন্তু বৈদ্য উঠতে নিষেধ করেছে। বাইজিদ এসে দেখা করলো, বোনের সাথে কথা বলে বেরিয়ে গেল। আজ প্রতিবেশী রাজ্যের সাথে এক চুক্তি হতে চলেছে, সেখানে যেতে হবে। বাকের সাহের শরীরটা ভালো যাচ্ছে না, এখনো শুয়ে আছে। তাই বাইজিদ একাই বসলো নাস্তা নিয়ে। সিমরান খাবার তুলে দিচ্ছে থালায়। বাইজিদের পাশে দাঁড়িয়ে বলল। রাতে কোথায় ছিলেন? এমন প্রশ্নে একটু অবাক হলো বাইজিদ। ঘরেই ছিলাম, কোথায় থাকবো আবার? সিমরান নখ খুঁড়তে খুঁড়তে বলল। যে মেয়েটাকে বড় আপার শ্বশুর বাড়ি থেকে এনেছেন, তাকে কি আপনি দেখেছেন? বাইজিদ পরোটা টুকরো মুখে নিতে গিয়ে থামলো। এই কথা কেন বললেন? সিমরান কিছু বলার আগে সুনেরা আসলো, খাবার টেবিলে বসলো বাইজিদের পাশে। সোনালি চুলগুলো ভিজে, সকাল সকাল সুগন্ধি মিশ্রিত পানিতে গোসল সেরে পরিপাটি থাকা তার স্বভাব। মেয়েটার চুলের রং কেমন অদ্ভুত, রোদে গেলে ঝলঝল করে সোনালি রং, আবার ভিজলে তার রক্ত জনার ন্যায় লালচে লাগে। বায়েজিদ খেতে খেতে খেয়াল করলো সুনেরার হাতে লম্বা কাটা দাগ। বায়েজিদ ওর হাতটা ধরে বলল। সুনেহারা, কি হয়েছে এখানে? এতটা লাগলো কি করে? সুনেরা চট করে সরিয়ে ফেললো হাতটা, মিছে মিছে হাসার চেষ্টা করে বলল। আসলে ভাইজান, হয়েছে কি, কালকে রন্ধনশালায় একটু সালাদ বানাতে গিয়েছিলাম, তখনই। বায়েজিদ ব্যস্ত হয়ে পড়ল। এত লোকজন থাকতে তোর কেন রান্নাঘরে যেতে হয় বলতো? সুনেরা শুকনো ঢোক গিলল। তালোয়ারের আঘাতটা খুব বেশি লাগেনি, নইলে হাতটাই না আলাদা হয়ে যেত তার থেকে। খাওয়া শেষ করে বায়েজিদ বেরিয়ে গেল। বায়েজিদ চলে যেতে সিমরান গেল মারজান বেগমের কাছে। গতকালকে দাসীর দেখা সবকিছু বলল খুঁটে খুঁটে। বায়েজিদকে সেই মেয়ে প্রলুব্ধ করার চেষ্টা করছে। বায়েজিদ গত রাত তার কক্ষেই কাটিয়েছে। মারজান দুজন দাসীকে ডেকে হুকুম দিল। যা, তোরা কয়েকজন মিলে টেনে নিয়ে আয় সেই শয়তানিকে। প্রথমে আমার দুটো মেয়ের জীবন নষ্ট করেছে, এখন জমিদার পুত্রের চরিত্র নষ্ট করার চেষ্টা করছে। নিয়ে আয় ওকে, সব কাজ ওকে দিয়ে করাবি মহলের। দাসীরা একে অপরের মুখের দিকে তাকিয়ে বলল। ক্ষমা করবেন আম্মাজান, শাহজাদার নিষেধ আছে। মারজান বলল। আমি বলছি তোদের আনতে। যা বাইজিৎ, সন্ধ্যার আগে ফিরবে, তার আগে আসবে না। নিয়ে আয়। মেয়েটার সাথে খারাপ আচরণ করতে মন সায় দিচ্ছে না সেই দাসী, তবুও জমিদার গিন্নির হুকুম মানতে গেল মেয়েটাকে আনতে। মেহেরকে বলল। আপনাকে আম্মাজান বৈঠকখানায় ডেকেছে? মেহের কিছুটা ভাবনায় পড়লেও গেল তাদের পিছু পিছু। দাসী এইভাবে খুশি হলো যে জোর করতে হয়নি তাকে। গুটি গুটি পায়ে নিচে আসতেই দেখলো মারজানা সিমরান বসে আছে সোফায়। মেহেরকে দেখে সিমরান ভ্রু গুটালো। এখনো তেমন করেই ঢেকে এসেছে, একটা পশমও দেখবার উপায় নেই। মারজান কড়া গলায় হুকুম দিল। সকলের জন্য দুপুরের খাবার তৈরি করে যাও, এসেছেন নবাব নন্দিনী। মেহের টলমলো চোখে এক দাসীর সাথে রান্নাঘরে গেল। বেলে রাখা রুটিগুলো প্রথমে সেঁকতে শুরু করলো। মারজান দেখছে দাঁড়িয়ে ওর কাজ করা। আচমকা মেহেরের হাত ধরলো খপ করে। মেহের মারজানের দিকে তাকাতেই বলল। হাত মোজা পরে রুটি বেলবে কি করে? দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। হাত মোজাটা টেনে খুলতে উন্মুক্ত হলো মেহেরের ফর্সা কোমল হাতটা। তালুটা লালচে বর্ণ ধারণ করেছে, মনে হচ্ছে টোকা দিলে রক্ত গড়িয়ে পড়বে। সিমরান তীক্ষ্ণ চোখে দেখলো মেহেরের হাতখানা। দাসী বোধহয় মিথ্যা বলেনি। মারজান অমনি হাতটা চেপে ধরলো গরম তাওয়ার উপর। মেহের চিৎকার দিয়ে কেঁদে উঠলো। দাসীরা সবাই চমকে উঠলো এমন কাণ্ডে। চেপে রেখেছে তো রেখেছে, ছাড়ানোর নাম নেই। শরীরের লোম খাড়া হয়ে গেছে সব দাসীদের, কারো প্রতিবাদ করার সাধ্য নেই। সিমরান কুটিল হাসি দিল। মেহের আকুতি মিনতি করে কান্না করেও নিস্তার পেল না মারজানের থেকে। শাহবাদের মধ্য অঞ্চলে তখন জমিদারের অশ্ববহর। আচমকায় বাজিদের বুকের ভেতর কেমন একটা অস্বস্তি শুরু হলো। কোনোভাবেই তা দমানো যাচ্ছে না। রক্ষী প্রধানকে বলল। মাহাদি, সকলকে একটু থামতে বলো, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তখনই মুখোমুখি হলো পাশের রাজ্যের দুধ। ঘোড়া ছুটি এদিকেই আসছে, তাদের দেখে থামলো। মাহাদির কানে কানে কিছু বলে ফের চলে গেল। মাহাদি এসে বায়েজিদকে বলল। শাহজাদা, আজকের বৈঠকটা তারা বাতিল করেছে। আগামীকাল তারাই আসবে আমাদের কাছে। চলুন মহলে ফেরা যাক। বায়েজিদ প্রত্যুত্তরে বলল। চলো মাহাদি, আমার মনটা হঠাৎ কেমন কুকাইছিল। খোদার কাছে প্রার্থনা, ফিরে যেন সবাইকে সুস্থ সবল দেখি।
1 ঘন্টার ব্যবধানে তারা প্রাসাদে ফেরত এলো। মেহের তখনও মাটিতে লুটিয়ে পড়ে আছে। চাবুকের কয়েক ঘাও বসিয়েছে মারজান পিঠে। বাইরে অশ্বক্ষুরের শব্দ পেয়ে চমকে উঠল সবাই। বাইজিৎ কি এত তাড়াতাড়ি ফিরে আসবে, নাকি অন্য কেউ এসেছে? প্রাসাদের উঠোনে তখন ঝলমলে আলো নেমে এসেছে। দীর্ঘ পথ পেরিয়ে ঘোড়া থেকে নামলেন বায়েজিদ শাহ। বৈঠক না সেরে ফিরেছেন তিনি। দরজার প্রহরীরা মাথা নত করে সরে দাঁড়ালো। বায়েজিদ ধীরে ধীরে মহলের ভেতরে প্রবেশ করলেন। মুখে ক্লান্তি থাকলেও চোখে সেই স্বাভাবিক সংযম। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সিমরান। মাথায় ওড়না টানা, মুখে স্বাভাবিক হাসি আনার চেষ্টা করছে। আপনি চলে এসেছেন, আমি ভাবছিলাম আজ একটু দেরি হবে। বায়েজিদ একবার তাকালো তার দিকে, কোনো জবাব দিল না। দিনকে দিনে মেয়েটার গা ঘেঁষার স্বভাবটা যেন বাড়ছে। সিমরান উত্তর না পেয়ে ফের বলল, আপনার তো সন্ধ্যায় ফেরার কথা ছিল জমিদার সাহেব। বায়েজিদ বিরক্ত হয় সিমরানের মুখে এসব আদুরে আলাপ শুনে, যেন ঘরের গিন্নি এমনভাবে জমিদার সাহেব ডাকছে। শেষ হয়ে গেল তাই ফিরে এলাম। সিমরান বায়েজিদের কাছে এগিয়ে গিয়ে বলল, আপনি একে বিশ্রাম নিন, আমি এখনই আপনার জন্য শরবত পাঠাচ্ছি। বায়েজিদ মাথা নেড়ে এগুতে যাচ্ছিলেন। হঠাৎ দূরের কোনো প্রান্ত থেকে খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো, যেন একটা চাপা চিৎকার। এতটাই ক্ষীণ যে কেউ খেয়াল নাও করতে পারে। কিন্তু বায়েজিদের পদক্ষেপ থেমে গেল। ভ্রু কুচকে তিনি কান পেতে রইলেন। সিমরানের বুক ধক করে উঠল। দ্রুত বলল, কিছু না, হেসেলে কাজকর্ম চলছে তো, দাসীরা হয়তো হাঁড়ি পাতিল ফেলে দিয়েছে। বায়েজিদ আরেকটু সময় স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে বললেন, হেসেল থেকে মানুষের চিৎকার আসে নাকি? আজকাল কি জমিদার হেসেলে মানুষের রান্না শুরু করেছেন? দেখতে হচ্ছে। সিমরানের ঠোঁট শুকিয়ে গেল, তবু নিজেকে সামলে বলল, আপনি ভুল শুনেছেন, আপনি বরং ঘরে যান, আমি। তার কথা শেষ হওয়ার আগেই আবারও সেই শব্দ, এইবার আরো স্পষ্ট। কারো ব্যথা চাপা দিয়ে রাখা কণ্ঠ। বায়েজিদের চোখ হঠাৎ কঠিন হয়ে উঠল। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। লম্বা লম্বা পা ফেলে সোজা এগিয়ে গেলেন হেসেলের দিকে। সিমরান পিছন থেকে ডাকলো, শুনুন। কিন্তু বায়েজিদ থামল না। করিডোর পেরিয়ে হেসেলের দরজার কাছে আসতেই ভেতরের দৃশ্য স্পষ্ট হয়ে উঠল। পাথরের মেঝের মাঝখানে ফেলে রাখা হয়েছে একজন মানুষকে। কালো বোরখায় ঢাকা শরীর। মারজান বেগম দাঁড়িয়ে আছেন সামনে, হাতে মোটা চামড়ার চাবুক। ঠিক সেই মুহূর্তেই চাবুকটা শূন্যে উঠল। ছ্যাক করে আঘাতটা পড়ল বোরখা ঢাকা পিঠে। মেয়েটার শরীর কেঁপে উঠল। মেঝেতে পড়ে থাকা হাত দুটো শক্ত হয়ে উঠল। নিকাবের আড়াল থেকেও বোঝা যাচ্ছে সে ব্যথা চেপে রাখতে চেষ্টা করছে। বোরখার কাপড় কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। দাসীরা চারিপাশে দাঁড়িয়ে আছে ভয়ে থম মেরে। ঠিক তখনই দরজার সামনে এসে থেমে গেল বায়েজিদ। এক মুহূর্তের জন্য তিনি যেন স্থির হয়ে গেলেন। চোখের সামনে দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠল। পাথরের মেঝেতে পড়ে থাকা মেয়েটাকে চিনতে অসুবিধা হলো না। হাত দুটো মেঝের যে জায়গায় স্পর্শ করছে সেখানে লাল হয়ে উঠছে। হাত দুটো ঝলসে গেছে যেন। বায়েজিদের চোখ হঠাৎ রক্তবর্ণ হয়ে উঠল। গভীর গর্জে ওঠা কণ্ঠে বলল, থামুন। শব্দটা এমনভাবে হেসেলের ভেতর ছড়িয়ে পড়ল যে সবাই কেঁপে উঠল। মারজানের হাত মাঝ আকাশে থেমে গেল। ধীরে ধীরে সবাই ঘুরে তাকালো দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে বায়েজিদ শাহ। তার চোখ তখন সরাসরি গিয়ে থামলো মেঝেতে পড়ে থাকা মেহেরুন্নেসার উপর। গলা কাটা মুরগির মতো ছটফট করছে মেয়েটা। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতর কিছু যেন মোচড় দিয়ে উঠল। বায়েজিদের চোয়াল শক্ত হয়ে গেল। গভীর ঠান্ডা কণ্ঠে তিনি বললেন, এখানে কি হচ্ছে? এটা কি হচ্ছে এখানে? হেসেলের সব দাসী থম মেরে দাঁড়িয়ে আছে। কেউ শ্বাস নেওয়ার সাহসও পাচ্ছে না। মারজান বেগম প্রথমে একটু থমকালেন, তারপর স্বাভাবিক গলায় বললেন, তুমি এসে গেছো, ভালোই হলো। এই মেয়েটাকে শাস্তি দিচ্ছি। বায়েজিদের চোখ শুরু হয়ে গেল। শাস্তি? মারজান চাবুকটা একটু দুলিয়ে বললেন, হ্যাঁ, শত্রুর মেয়ে, তবু প্রাসাদে এত আরামে আছে। আমি দেখলাম আচরণে খুব বিনয় নেই, তাই একটু শিক্ষা দিচ্ছি। বায়েজিদের চোয়াল এখনো শক্ত। সবুজাব চোখের দৃষ্টি স্থির মারজানের দিকে। মারজানের হৃদস্পন্দনের গতি বাড়ছে। বায়েজিদের চাহনিতে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে। মেঝেতে পড়ে থাকা মেহেরুন্নেসা নিঃশব্দে শ্বাস নিচ্ছে। নিকাবের আড়ালে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে ব্যথায় কাতরাচ্ছে। বায়েজিদ ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলেন। তার পায়ের শব্দ পাথরের মেঝেতে ঠকঠক করে উঠছে। তিনি গিয়ে দাঁড়ালেন মারজানের সামনে। গোটা হেসেল জুড়ে পিনপতন, নীরবতা। সিমরান ভয়ে সিটিয়ে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে। বায়েজিদ ধীরে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি কি আপনাকে অনুমতি দিয়েছিলাম? মারজান একটু থমকালেন। কিসের অনুমতি? বায়েজিদের চোখ তখন জ্বলছে। ওনাকে চাবুক মারার অনুমতি বলুন দিয়েছিলাম? শব্দগুলো এত ঠান্ডা যে হেসেলের বাতাস যেন জমে গেল। মারজান ভ্রু কুচকে বললেন, অনুমতির কি আছে? সে তো শত্রু পরিবারের মেয়ে, তাকে শাস্তি দেওয়াটা। তার কথা শেষ হওয়ার আগেই বায়েজিদ হুঙ্কার দিল। চুপ! এই এক শব্দে হেসেলের সবাই কেঁপে উঠল। বায়েজিদের দৃষ্টি তখন পাথরের মতো কঠিন। এই প্রাসাদে কে শাস্তি পাবে আর কে পাবে না সেটা আমি ঠিক করি।
আপনি না, সেই অধিকার কেবল জমিদারদের আছে। মারজানের মুখের রং বদলে গেল। পাশে দাঁড়িয়ে থাকা সিমরান নিঃশব্দে সব দেখছে। তার বুকের ভিতর কেমন অদ্ভুত চাপা উত্তেজনা। মারজান ঠান্ডা গলায় বললেন, তো তুমি কি বলতে চাইছো? আমি ভুল করেছি? ওরা আমার মেয়েটাকে এত অত্যাচার করেছে। বায়েজিদ এক পা এগিয়ে এলেন। মারজান চুপ হয়ে গেল ভয়ে। আমি যা বলছি তা খুব স্পষ্ট। আমার অনুমতি ছাড়া এই মেয়ের গায়ে হাত তোলার সাহস কি করে পেলেন? বায়েজিদ কণ্ঠ এত দৃঢ় যে সেখানে কোনো দ্বিধা নেই। মারজান এবার সত্যি ক্ষুব্ধ হয়ে উঠলেন। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি এই মহলের বড় বেগম। বায়েজিদের চোখ এক মুহূর্তের জন্য নরম হলো না। সোজা তাকিয়ে বলল, বেগম শব্দটা আপনার চরিত্রের সাথে মানায় না, বুঝলেন? আর একটা কথা ভালো করে শুনে রাখুন, হেসেলের ভেতর সবাই নিঃশ্বাস বন্ধ করে আছে। বায়েজিদ ধীরে ধীরে বলল, এই মেয়ের কি বিচার হবে, কবে বিচার হবে, আর কি শাস্তি পাবে, সব হবে আমার আদেশে। অনেকক্ষণ যাবৎ বায়েজিদের চিৎকার শুনে আর ঘরে থাকতে পারল না প্রভা। এখন সে মোটামুটি সুস্থ। নিজ কক্ষ থেকে বের হয়ে চলে গেল হেসেলের দিকে চিৎকারের উৎস খুঁজতে। হেসেলে ঢুকতেই সবাই প্রভার দিকে তাকালো। মারজান একটু সাহস পেল। প্রভা হয়তো মেয়েটাকে ঘৃণা করবে, ওর স্বামীর বোন বলে কথা। প্রভা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে সবাই হেসেলে? কথার মধ্যে চোখে পড়ল মেঝেতে পড়ে থাকা মেহেরের দিকে। সর্বাঙ্গ কালো বোরখায় আবৃত, শুধু হাতের কবজিটুকু উন্মুক্ত। প্রভার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এটা কে ভাইজান? আর এভাবে মারা হচ্ছে কেন, তাও আবার হেসেলে? বায়েজিদের আগে মারজান উত্তর দিল, দেখো না রত্না, ওরা তোমাকে কত অত্যাচার করেছে, তাই তো আমি ওকে শাস্তি দিচ্ছিলাম, কিন্তু তোমার ভাই আমাকে কথা শোনাচ্ছে। বলতে বলতে মিছে মিছি চোখ মুছল মারজান। প্রভা কপাল কুঁচকে বলল, মানে? মেহের মৃদুকণ্ঠে আওড়ালো। ভাবি, মেহেরের কণ্ঠস্বর কানে পৌঁছাতে যেন প্রভার পিলে চমকে উঠল। পরিচিত কণ্ঠে ভাবি ডাক শুনে চিনতে বাকি রইল না, এটা তার একমাত্র ননদ। তড়িৎ বেগে গিয়ে জড়িয়ে ধরল বুকের মধ্যে। মেহের, মেহের, কি অবস্থা হয়েছে তোমার? হ্যাঁ মেহের। প্রভার গলা ধরে আসছে, যেন কথা বের হচ্ছে না মুখ দিয়ে। মেহেরুন্নেসার যন্ত্রণা দেখে জাপটে ধরে বুকের মধ্যে আগলে নিল মেহেরকে। মুহূর্তে মুখভঙ্গি রং বদলালো রত্নপ্রভার। সকলের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে কান্না মিশ্রিত তেজি গলায় বলল, এ কি করেছো তোমরা? ওকে কেন নিয়ে এসেছো? আর কি অবস্থা করছো ওর? প্রভা মেহেরের শরীরে হাত বুলায়। নিস্তেজ হয়ে পড়েছে ওর শরীর। 2 দিন ধরে না খাওয়া, শুধু পানি খেয়ে বেঁচে আছে। কেউ খাবারটুকু পর্যন্ত দেয়নি তাকে। প্রভা কান্না করতে থাকে মেহেরকে বুকে জড়িয়ে। নিকাবে ঢাকা মুখটা আগলে নিয়ে বলে, খুব কষ্ট হচ্ছে বোন? ও মেহের, তাকাও না লক্ষ্মীটি। প্রভা আহাজারি করে কাঁদতে কাঁদতে বায়েজিদের দিকে তাকিয়ে বলল, এ তুমি কি করেছো ভাইজান? আমার আমার মেহেরুন্নেসাকে কেন এত অত্যাচার করছো? ও নির্দোষ, ও আমার প্রাণ বাঁচিয়েছে, আর তোমরা ওকে? হ্যাঁ মেহের, তাকাও না বোন আমার, একটাবার চোখ খোলো। ইয়া আল্লাহ, এ কি হলো? মেহেরুন্নেসা নামটা কানে যেতেই যেন বায়েজিদের শরীরে যেন তড়িৎ বয়ে গেল। এই নামটা সে চিঠির খামের উপর পড়েছিল। তার মানে এই সেই মেহেরুন্নেসা। সেদিন মেহের বুদ্ধি করে নিজের নামটা খামে লিখে দিয়েছিল, এই জন্যে যে বায়েজিদ প্রভার লেখা অবশ্যই চিনবে। এটা প্রভা লেখেনি, এটা ভেবে যদি প্রত্যাখ্যান করে, যদি ভাবে ভুয়া চিঠি দিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তাই খামের উপর নিজের নামটা লিখেছিল। সেই রাতে খামের উপর ছোট করে লেখা সেই নামটার প্রেমে পড়েছিল শাহাবাদের জমিদার পুত্র, যার হৃদয়ে কোনো নারীর রূপ কখনো প্রেম ছুঁতে পারেনি। সেখানে শুধু একটা নাম তার আত্মায় অনুরণ তুলেছিল। পরবর্তীতে তো বোনকে আনতে গিয়ে এই নারীর চোখ জোড়া তার গতিপথ পাল্টেছিল। এতটাই দুর্বল হয়ে পড়েছিল সে। বায়েজিদের হাত পা অবশ্যই আসতে শুরু করে। চারিদিকে তার কাছে নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ তার কর্ণে পৌঁছায় না। মারজান চাবুক ফেলে দিয়ে কান্নার অভিনয় করতে করতে বলল, কি আর বলবো, রত্নার অবস্থা দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। কি হাল করেছে ওরা আমার বড় মেয়েটার। প্রভা হুঙ্কার দিয়ে উঠল, আমার এই অবস্থার জন্য দায়ী তোমার মেয়ে, মেহের না। মেহেরুন্নেসাকে আরও নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, এই মেয়েটা পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে বাঁচিয়েছে আমায়। যে মেহেরুন্নেসা কখনো বাড়ির চৌকাঠ পেরোয়নি, পরপুরুষের সামনে যায়নি, সেই মেহের আমাকে বাঁচানোর জন্য ভাইজানকে লেখা চিঠি পাশের বাড়ির প্রহরী অবধি পৌঁছে দিয়েছে, তাও আবার সকলের অগোচরে। বাড়ির লোকের মার খেয়েছে আমার হয়ে কথা বলার জন্য। তার সাথে এই অন্যায় খোদাও সহ্য করবে না। সুনায়রা দরজা হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে আপেল খাচ্ছে। আপেল চিবুতে চিবুতে বলল, এসব কথা পরে বলো আপা, বৈধ এসেছে। মেয়েটাকে জলদি নিয়ে এসো, পোশাকও পাল্টানো প্রয়োজন, ঘরে নিয়ে চলো।
দাসীরা সাহায্য করলো মেহেরকে ঘরে নিয়ে যেতে। বাইজিদও পিছু পিছু গেল, কিন্তু সে কক্ষের দরজা পর্যন্তই যেতে পারল শুধু। সুনেহরা হেসেল থেকে বেরোতে গিয়ে আবার ফিরে আসলো কয়েক পা। সিমরানের দিকে শকুন চোখে তাকালো। সিমরান একটু ভড়কে গেল সুনেহরার চাহনিতে। আতঙ্ক এড়াতে এলোমেলো দৃষ্টিতে তাকালো হেসেলের কোনায় কোনায়। সুনেহরা আপাদমস্তক পরখ করে বলল, মেয়েটার ব্যাপারে মায়ের কানে বিষ তুমি ঢেলেছো তাই না? সিমরান আমতা আমতা করে বলল, আমি এই চুপ! সুনেহরার কড়া ধমকে কেঁপে উঠল সিমরান। এইটুকু মেয়ে কি তেজ বাপরে! চোখ বড় বড় করে সিমরানের দিকে আঙ্গুল তুলে বলল, চেহারা দেখেই শরীরের শিরা উপশিরা গুনে দিতে পারি আমি। পরের বার এমন কিছু চোখে পড়লে চাপটে মুখের মানচিত্র বদলে দিব বলে দিলাম। চুপচাপ মেয়েটার জন্য খাবার নিয়ে ঘরে এসো। সোনালি চুলগুলো উড়িয়ে বড় বড় পা ফেলে মেহেরকে নিয়ে যাওয়া কক্ষের দিকে এগিয়ে গেল সুনেহরা। সিমরান এবার হাঁপ ছেড়ে বাঁচল, দম বন্ধ করে দিচ্ছিল মেয়েটা। প্রাসাদের মাঝখানে বিশাল দরবারখানা, যেখানে জমিদার প্রজাদের বিচার কিংবা রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞানীগুণীদের সঙ্গে আলোচনায় বসেন। উঁচু ছাদের নিচে ভারী কাঠের খোদাই করা স্তম্ভ, দেয়ালে ঝোলানো পুরনো তরবারি আর বর্ষা। জানালার ফাঁক দিয়ে সকালের আলো এসে পাথরের মেঝেতে লম্বা ছায়া ফেলেছে। দরবারের মাঝখানে উঁচু আসনে বসে আছেন জমিদার বাকের শাহ। সামনে কয়েকজন মুন্সি আর দেওয়ান দাঁড়িয়ে। রাজ্যের বাণিজ্যিক হিসাব, নৌপথে পণ্য পাঠানো, প্রতিবেশী রাজ্যের সঙ্গে লেনদেন, সবকিছু নিয়ে আলোচনা চলছিল। কিন্তু আজ বাকের শাহের মন কোথাও স্থির হচ্ছে না। মুন্সি কিছু একটা বলছিল, তিনি শুনেও যেন শুনলেন না। কপাল কুঁচকে আছে, আঙ্গুলের গাঁটে গাঁটে টেবিল ঠুকছেন ধীরে ধীরে। হঠাৎ তিনি হাত তুলে বললেন, থামো এবার। ঘরের সব কথা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। বাকের শাহ ধীর ভারী কণ্ঠে বললেন, বাজিত কোথায়? একদাস এগিয়ে এসে মাথা নুইয়ে বলল, হুজুর, শাহজাদা প্রসাদেই আসেন। ডেকে আনো তাকে। কণ্ঠে এমন কঠোরতা ছিল যে কেউ আর প্রশ্ন করার সাহস পেল না। কিছুক্ষণ পর দরবারখানার দরজা দিয়ে প্রবেশ করলো বায়েজিদ শাহ। সোজা হয়ে হাঁটছে, মুখে স্বাভাবিক স্থিরতা। এসে বাবার সামনে দাঁড়িয়ে মাথা নত করলো। দেখেছেন? বাকের শাহ কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে, কিন্তু দৃষ্টি ছিল তীক্ষ্ণ অনুসন্ধানী। হাত ইশারা করতেই সকলে বেরিয়ে গেল সেখান থেকে। দরবার ফাঁকা হতে বাকের শাহ কড়া গলায় বললেন, একটা কথা শুনেছি আমি। দরবারখানার ভেতর নিস্তব্ধতা। বায়েজিদ কৌতূহল নিয়ে তাকালো। শুনেছি গতরাতে তুমি নাকি প্রভার শ্বশুর বাড়ি থেকে আনা সেই মেয়েটার সাথে এক কক্ষে রাত কাটিয়েছো। কথাটা বলার সময় বাকের শাহের চোখ আরো কঠিন হয়ে উঠল। এটা কি সত্যি? বায়েজিদ মুহূর্তখানেক স্থির দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো ভয় নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু চোখে এক অদ্ভুত গভীরতা। সে ধীরে মাথা তুলল। কে বলেছে আপনাকে এই কথা? বাকের শাহ টেবিলে হাত চাপড়ালেন। কে বলেছে সেটা হতে হবে, আগে বলো কথাটা সত্যি না মিথ্যা। দরবারখানার ভারী বাতাস যেন আরো ঘন হয়ে উঠল। বায়েজিদ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কেবল ওই মেয়েটাকে সাবধান করতে গিয়েছিলাম, সে যেন কক্ষ থেকে না বের হয়। এটা করাটা কি আমার অন্যায় আব্বা? আমি তার সাথে এক কক্ষে রাত কাটাইনি, কিছু মুহূর্ত কেবল দাঁড়িয়েছিলাম সেখানে। আর তাছাড়া আমার ওপর কি আপনার ভরসা নেই আব্বা? বাকের শাহ চোখ বন্ধ করে দুদিকে মাথা নাড়ালো। বিষয়টা শুধু ভরসা নয় বাজিত, দুজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ মোম আর আগুনের মতো। মোম আগুনের কাছে গেলে গলবেই। আমি এক্ষেত্রে ভরসার দোহাই দিতে চাচ্ছি না। সাবধান করতে তুমি একজন দাসী পাঠাতে পারতে। সিমরান ছিল, সুরেহান ছিল, তোমার আম্মা ছিল। তুমি কেন যেতে গেলে, তাও আবার রাতের অন্ধকারে? এমন তো নয় বাজিত, তুমি ওই মেয়েটার বন্দিত্ব এবং অসহায়ত্বের সুযোগ নিতে গিয়েছিলে। বায়েজিদ চোখ বড় বড় করে তাকায় বাবার দিকে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ আপনি কি বলছেন আব্বা? আপনার আমাকে বিশ্বাস হচ্ছে না? সেই মেয়েটাকে জিজ্ঞাসা করুন আমি তার সাথে কোনো অন্যায় করার চেষ্টা করেছি কিনা। বাকের শাহ চিন্তিত স্বরে বলল, জিজ্ঞেস তো অবশ্যই করতে হবে, তাও আবার সকলের সামনে, কারণ গোটা প্রাসাদ ছড়িয়ে গেছে জমিদার পুত্র শাস্তি দিতে আনা নারী আসামির কক্ষে রাত কাটিয়েছে। রাত নেমে এসেছে জমিদার প্রাসাদের নির্জন অংশে। জানালার বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু ভিতরে যেন অদৃশ্য এক আগুন জ্বলছে। নিজের ঘরে একা দাঁড়িয়ে আছে সিমরান। প্রভার মুখে শোনা নামটা এখনো কানে বাজছে, মেহেরুন্নেসা। তাহলে এই মেয়েটাই মেহেরুন্নেসা? এই সত্যটা জানার পর থেকে সিমরানের বুকের ভেতরটা অস্থির হয়ে আছে। সে ধীরে ধীরে জানালার পর্দাটা শক্ত করে ধরে, আঙ্গুলের ভাঁজে অজান্তেই চাপ বাড়ে। মনে পড়ে যায় চিঠির সে খামের উপর লেখা নামটার কথা। সিমরান স্পষ্ট দেখেছিল মেহেরুন্নেসার নামটা, আর চিঠিতে ছিল বায়েজিদের ছায়াময় অনুভূতি। তাও চোখ এড়ায়নি সিমরানের। কেন কেন কি মহলে আসতে হলো? সিমরানের গলায় চাপা কান্না মিশে থাকে। বিছানার কিনারায় বসে পড়ে, চোখের কোণে জ্বালা করছে, কিন্তু কান্না বের হচ্ছে না। শুধু অভিমান আর হিংসার অদ্ভুত মিশ্রণ বুকের ভেতর মোচড় দিচ্ছে।
মনে মনে সে ভাবতে থাকে বায়েজিদের চোখে কি মেহেরুন্নেসার জন্য কোনো নরম অনুভূতি আছে? যদি সত্যি হয় তবে তার নিজের জন্য কি বাকি থাকবে? ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। সিমরান ধীরে ধীরে ফিসফিস করে। আমি তাকে চাই, কিন্তু সে কেন অন্য কারোর নাম নিয়ে বাসে? আমার যত্ন, অনুভূতি, দৃষ্টির মুগ্ধতা কি কখনো তার চোখে পড়েনি? সিমরানের আঙ্গুল কাঁপে, হিংসা তাকে শান্ত হতে দিচ্ছে না, তবু মন বারবার বিদ্রোহ করে। মেহেরুন্নেসা যদি বাইজিদের জীবনে জায়গা পায় তাহলে তার নিজের স্বপ্নগুলো কোথায় যাবে? দূরের প্রাসাদে দেয়ালে মশালের আলো কাঁপছে। সিমরানের চোখ জমে থাকা জল গড়িয়ে পড়তে চাইলেও পড়ে না। সে তো দাঁতে দাঁত চেপে বলে, আমি হারতে আসিনি, আমি হারতে পারি না ওই মেয়েটার কাছে। আমার এক যুগের প্রেম ওই 2 দিনের আশা মেয়েটার কাছে হারতে পারে না। দরজায় ঠক ঠক আওয়াজ হয়। সিমরান নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল। এসো। একজন দাসী ঢুকে বলল, আপা, জমিদার বাবু সকলকে দরবারে ডেকেছেন। সবাইকে বলতে? মহলের সবাইকে, রক্ষী, দাসী, পরিবারের সদস্য সকলকে। সিমরান মাথায় ওড়না টেনে উপস্থিত হলো। সেখানে ইতিমধ্যে ওখানে উপস্থিত আছে মহলের প্রতিটা সদস্য। মেহেরুন্নেসা কালো বোরখা ছেড়ে পড়েছে সাদা শুভ্র বোরখা। এতে সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়েছে তার। সবাই উপস্থিত থাকলেও সেখানে নেই সুনেহরা। বাকেশা খোঁজ নিল সুনেহরার। দাসী জানালো দরজা খুলছে না সুনেহরা। মেয়েটা রাত হলে আর দরজা খোলে না। দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেললো, সাড়া পাওয়া যায় না তার। বোধহয় উবে যায় ঘর থেকে। বাকেশা বড়ই চিন্তিত মেয়ের এমন ব্যবহার নিয়ে। আপাতত ওর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দরবারের দিকে মনোযোগ দিল। মেয়েটার নাম কি? প্রভা মেহেরকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। প্রভাই উত্তর দিল। মেহেরুন্নেসা। বাকেশা ছেলেকে বলল, বাজিদ, প্রাসাদের দাসী, রক্ষীরা বলেছে তুমি নাকি গতরাতে মেহেরুন্নেছার কক্ষে ছিলে। মেহেরের দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। যে কখনো পরপুরুষের সামনে অবধি যায়নি, ভাগ্য তাকে আজ কত বড় প্রশ্নের মুখে ফেলেছে। এনে এর চেয়ে বদনাম আর কি বা হতে পারে? দরবারের পিনপতন নীরবতা ভেঙে বায়েজিদ বলল, কে দেখেছে তাকে প্রমাণ দিতে বলুন, তাকে আমার সামনে দাঁড়িয়ে প্রমাণ দিতে বলুন। সবাই এক দাসীর দিকে তাকালো। ধরা পড়ে যাওয়া সেই দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বায়েজিদ বলল, তুমি দেখেছিলে আমায় মেহেরুন্নেসার ঘরে রাত কাটাতে? দাসী কাঁপা কাঁপা গলায় বলল, না না, আমি তো কেবল সেদিক থেকে আসতে দেখেছি শাহজাদাকে। বলেই মেঝেতে লুটিয়ে পড়ে হাত জোর করে কাঁদতে লাগলো। আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, আমি নিজে থেকে বলিনি, আমাকে তো উনি। কোথা থেকে একটা বর্ষা উড়ে এসে বিঁধে গেল দাসীটার পিঠ বরাবর। এফোর ওফোর হয়ে বেরিয়ে গেল দেহ চিরে। সকলেই পিছনে তাকালো সঙ্গে সঙ্গে। দরবার ভর্তি লোকের মধ্যে এত দ্রুত ঘটনাটা ঘটলো যে কেউ বুঝে ওঠার সুযোগ পেল না। মুহূর্তের মধ্যেই বর্ষার ফলা বুক চিরে সামনে বেরিয়ে এলো। দাসীটির মুখ হা হয়ে গেল। এক ফোঁটা শব্দ বের হলো না তার মুখ থেকে। শুধু চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। তারপর ধীরে ধীরে শরীরটা সামনে ঝুঁকে পড়ে গেল। পাথরের মেঝেতে ঠক করে শব্দ হলো। মেঝেতে লাল রক্ত ছড়িয়ে পড়তে লাগলো। দরবারখানার ভেতরে মুহূর্তেই নেমে এলো মৃত্যু নীরবতা। কারো শ্বাস নেওয়ার শব্দ যেন শোনা যাচ্ছে। সবাই স্থির হয়ে আছে। কারো মাথায় আসেনি ঠিক কোথা থেকে বর্ষাটা এলো। সবাই এতক্ষণ বিচার সভার দিকে মনোযোগ দিয়েছিল যে কারো চোখ দরজার দিকে বা জানালার দিকে যায়নি। বাকেশা আচমকা উঠে দাঁড়ালেন। তার গম্ভীর কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল। কে করেছে এটা? কেউ উত্তর দিল না। সবাই আতঙ্কিত। আজ অবধি মহলের ভিতরে এমন ঘটনা ঘটেনি। দরবারখানার বাতাস যেন হঠাৎ জমে গেছে। মেঝেতে পড়ে থাকা দাসীটির শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কেউ এগিয়ে গিয়েও তাকে বাঁচানোর চেষ্টা করলো না, কারণ আঘাত থেকে বাঁচানোর কোনো উপায় নেই। ভয়ে সিটিয়ে গেল মেহেরুন্নেসা। তার আঙ্গুল শক্ত করে ধরল প্রভার হাত। মুহূর্তেই তার চোখে আতঙ্ক ভরে উঠল। এই প্রথম সে এত কাছে থেকে কারোর মৃত্যু দেখছে। শরীরটা অনিচ্ছাকৃত কেঁপে উঠল। অজান্তেই আরও কাছে সরে এলো প্রভার। নিকাবের আড়াল থেকেও বোঝা যাচ্ছে তার শ্বাস দ্রুত হয়ে উঠেছে। প্রভা মেহেরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার নিজের চোখেও আতঙ্ক। যদিও এমন দৃশ্য বহুবার দেখেছে সে, কিন্তু তা মহলের বাহিরে। দরবারখানার সবাই যখন একসাথে তাকিয়েছে চারিদিকে, কিন্তু কেউই বুঝতে পারছে না বর্ষাটা ছুঁড়েছে কে। শুধু বাইজিদ শাহ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ ধীরে ধীরে ঘুরে গেল দরবারখানার অন্ধকার কোণের দিকে। চোখের গভীরে তখন অদ্ভুত এক সন্দেহের ছায়া, কারণ এই প্রাসাদে এমন নিখুঁত নিশানা করতে পারে এমন মানুষ খুব বেশি নেই। মেহেরের দিকে খেয়াল হতেই বাইজিদ দেখল সে প্রভার পিছনে লুকিয়ে ভয়ে সিটিয়ে আছে। এইসব দেখার অভ্যাস তো তার নেই। দ্রুত লাশ সরানোর ব্যবস্থা করতে বলল। দাসীটির লাশ বাইরে নিয়ে যাওয়া হলো। দরবারখানায় আবার নীরবতা নেমে এলো। বাকেশা ধীরে গম্ভীর কণ্ঠে বললেন, মেহেরুন্নেছা নির্দোষ, না সে প্রভার অত্যাচারীদের সাথে সামিল, আর না শাহজাদা ঘটিত কোনো বিষয়ে যুক্ত। প্রভা নিঃশব্দে মেহেরুন্নেসাকে আরো কাছে টেনে নিল। বাকেশা আবারও বললেন, সকলেই তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আমাদের প্রাসাদে তার আর কোনো বন্দিত্ব নেই।
কথাটা শেষ হতেই দরবারখানায় হালকা গুঞ্জন উঠল, কিন্তু সেই শব্দগুলো যেন বায়েজিদ শাহর কানে পৌঁছালো না। তার বুকের ভিতর আচমকা যেন কেউ একটা ঝড় ছেড়ে দিয়েছে। মেহরুন্নেসা চলে যাবে, এই মেয়েটা চলে যাবে, মুহূর্তে জন্যে তার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়ল, যেন কেউ নীরবে এসে তার ভেতর থেকে কিছু একটা ছিনিয়ে নিতে চাইছে। তার চোখ অজান্তে গিয়ে থামলো মেহরুন্নেসার দিকে। সাদা বোরখার আড়ালে দাঁড়িয়ে আছে সে, ক্লান্ত দুর্বল, হাতের কবজি দুটো লাল হয়ে আছে, কিন্তু সেই দুর্বলতার মাঝেও মেয়েটার ভিতর এক অদ্ভুত নীরব শক্তি আছে। বাইজিদের মনে হঠাৎই ভেসে উঠল সে রাতের কথা, খামের উপর ছোট করে লেখা একটা নাম, মেহরুন্নেসা। কেবল একটা নাম, অকারণে কেমন যেন তার মনে গেঁথে গিয়েছিল। তারপর সেই দিন প্রভাকে আনতে গিয়ে প্রথম যখন সেই মেয়েটার চোখের দিকে তাকিয়েছিল, সেই চোখে ছিল ভয়, তবু অদ্ভুত এক সাহসও ছিল। সেদিন থেকে যেন কোথাও অজান্তে একটা অদৃশ্য সুতো বেঁধে গেছে। আজ যদি সে চলে যায়, এই অদ্ভুত অনুভূতিটা কি আবার শূন্য হয়ে যাবে? এই অনুভূতিটা কেমন ভালো লাগছে তার কাছে। এই চিনচিনে ব্যথাটাও মধুর লাগছে। মেহরুন্নেসার যাওয়ার কথা উঠতেই অস্থিরতা বাড়তে লাগলো। বাইজিদ বুঝতে পারছে না কেন তার ভেতরটা এমন অস্থির হয়ে উঠছে। কখনো তো কোনো নারীর জন্য এমন অদ্ভুত টান অনুভব করেনি, তবু এই মেয়েটার কথা ভাবলে বুকের ভিতর কেমন অচেনা অস্বস্তি জন্ম নেয়। যেন তাকে এখান থেকে চলে যেতে দেওয়া মানেই নিজের ভেতরে থেকে কোনো অমূল্য জিনিস হারিয়ে ফেলা। বাইজিদের চোয়াল শক্ত হয়ে উঠল। এখনই তাকে যেতে দেওয়া হবে না। সবাই তাকালো তার দিকে। বাকের শাহ ভ্রু কুঁচকে বললেন, যেতে দিতে না মানে? বাইজিদ স্থির কণ্ঠে বলল। এই অবস্থায় তাকে পাঠানো ঠিক হবে না আব্বা। তার চোখ তখনও মেহরুন্নেসার উপর স্থির। ওনার শরীর দুর্বল, হাতের অবস্থা তো আপনি দেখেছেন। এমন অবস্থায় কাউকে বাড়ি পাঠানো ঠিক হবে না। বাইজিদের কণ্ঠে এবার দৃঢ়তা। সে সুস্থ হোক, তারপর তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হবে। আমি নিজেকে দিয়ে আসবো। দরবারখানার বাতাস আবার ভারী হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে বাকের শাহ ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে, তাহলে সুস্থ হলে যাবে। এই কথাটা শোনার পর তার বুকের ভেতরে জমে থাকা অদৃশ্য চাপটা যেন একটু হালকা হলো। সিমরান দাঁত কটমট করলো, বিড়বিড় করছে, উনি এই মেয়েটাকে আটকাচ্ছেন কেন? বেশ তো বিদায় হচ্ছিল, সুচ্ছটা থুর। মেহরুন্নেসাকে নিয়ে প্রভা নিজের ঘরে গেল। পালঙ্কের উপর মেহেরকে বসতে বলে দরজা বন্ধ করে দিয়ে আসলো। এখন কেউ আসবে না, বোরখা খোলো। হাঁসফাঁস লাগে না তোমার? মেহের হিজাবটা হাত দিয়ে ধরতে পারছে না, দুটো হাত টকটকে ফোসকায় ভরে গেছে। প্রভা সাহায্য করলো। বোরখা খুলে সবুজ রঙের জামা পরে মাথায় ঘোমটা টেনে দিল। প্রভা মেহেরের পোড়া হাত দুইটা ধরে অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলল, আমার ভাইজানের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মেহের, মাফ করে দাও। এসব বলো না ভাবি, তোমার ভাইজান আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, করেছে তোমার মা। ওদের কথার মধ্যেই দরজায় কড়া পড়ল। মেহের চলে গেল ভিতরের কক্ষে। প্রভা দরজা খুলতে এক দাসী বলল, জমিদার বাবু আপনাকে তার কক্ষে ডেকেছেন। প্রভার ঘরের ভিতরে আরেকটা ছোট্ট ঘর আছে, সেখানে কেবল ছোট একটা পালঙ্ক, দেয়ালে একটা ছোট্ট মশাল লাগানো। মেহের সেখানে গিয়ে বসলো। দরজার সামনে শুধু একটা পর্দা দেওয়া। প্রভা পর্দাটা ভালো করে টেনে দিয়ে বলল, আমি আব্বার সাথে দেখা করে আসি, তুমি এখানেই থাকো। মেহের মাথা নেড়ে সম্মতি জানালো। পালঙ্কের ওপাশে ছোট একটা জানালা আছে। মেহের এগিয়ে গিয়ে বসলো সেখানে। জানালা খুলে দিল দুই হাতে। চাঁদের আলোয় প্রাসাদের পাশের ঝর্ণাটা খুব মনোমুগ্ধকর লাগছে। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে তোলা এই প্রাসাদটা সৌন্দর্য অসীম। জানালা দিয়ে দেখা যাচ্ছে দূরের কয়েকটা পাহাড়ের চূড়া, কুয়াশাটা ঢেকে রেখেছে পাহাড়ের গা। এ যেন চোখের শান্তি। মেহের মুগ্ধ হয়ে দেখছে বাহিরের প্রকৃতি, বড় বড় পাইন গাছের মাথার উপর কুয়াশার আস্তর। কিন্তু এত বড় প্রাসাদটা এত নীরব হয়ে গেল কেন? দিনের বেলায় তো বেশ জাঁকজমকপূর্ণ থাকে। কক্ষের ভারী দরজাটা ঠেলার শব্দে সতর্ক হলো মেহের। হকচকিয়ে উঠে বসলো। ভারী দরজাটা ঠেলেই কক্ষে ঢুকলো বায়েজিদ। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ভারী কাঠের ঘর্ষণের শব্দটা ঘর জুড়ে প্রতিধ্বনির মতো বাজলো। কক্ষে ঢুকে সে অভ্যাসবশত গম্ভীর কণ্ঠে ডাকলো, রত্না, রত্না। তার কণ্ঠের গভীরতা যেন ঘরের দেয়ালে গিয়ে ধাক্কা খেলো, কিন্তু কোনো উত্তর এলো না। ভেতরে ছোট কক্ষের পর্দার আড়ালে বসে থাকা মেহরুন্নেসা উঠতেই সোজা হয়ে বসে পড়ল। বুকের ভিতর ধুপধুপ শব্দ উঠছে। সে বুঝতেই পারেনি কেউ আসবে। কণ্ঠস্বর শুনে বুঝে গেছে বায়েজিদ শাহ এসেছে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সে পর্দার আড়াল থেকে ধীর কণ্ঠে বলল, ভাবি তো নেই এই ঘরে, উনি তো আর তার বাবার সাথে দেখা করতে গেছেন। কথাটা বলেই যেন একটু থেমে গেল মেহের। নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক হলো। এত বড় প্রাসাদে একজন পুরুষের সঙ্গে এমনভাবে কথা বলার অভ্যাস তার নেই। বায়েজিদ দরজার কাছে দাঁড়িয়েছিল। কণ্ঠটা শুনে তার চোখ সরু হয়ে এলো। সে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এলো ঘরের ভেতরে। আপনি? কণ্ঠে অবাক হওয়ার চেয়ে যেন সংকোচ বেশি ছিল। পর্দার আড়াল থেকে মেহের বলল, জি। এক মুহূর্ত চুপ করে থেকে বায়েজিদ আবার বলল, রত্না প্রভা নেই? না, উনি জমিদার বাবুর কাছে গেছেন।
বাইজিদের চোখ এবার গিয়ে থামলো সেই ছোট পর্দাটার দিকে। পর্দার ওপাশে মশালের ক্ষীণ আলো দুলছে, আলোর ছায়ায় আভাস দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে বলল, আর আপনি এখানে একা বসে আছেন কেন? মেহের কিছু বলল না, শুধু চুপ করে রইল। হঠাৎ বাইজিদের গলা একটু শক্ত হয়ে উঠল। আর একটা কথা, মেহের ভ্রু কুচকে শুনছে। রত্নাকে ভাবি ভাবি বলে ডাকবেন না। পর্দার আড়ালে মেহের চমকে উঠল। কেন? বাইজিদ কঠিন গলায় বলল। সেই সম্পর্কটা নেই তাই। মেহের কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলল, ঠিক আছে। কথাটা শুনে বায়েজিদের চোখে অদ্ভুত এক ঝলক দেখা দিল। ঠিক তখনই বাইরের দিক থেকে ঠান্ডা বাতাস এসে ঢুকলো জানালা দিয়ে। মশালের আগুনটা দুলে উঠল। বায়েজিদের সবুজাব চোখ এবার শুরু হলো। কড়া কণ্ঠে বলল। জানলাটা বন্ধ করুন। মেহের একটু অবাক হলো, মনে মনে বলল। পর্দার ওপাশে থেকে বুঝলো কি করে জানালা খোলা? বায়েজিদ যেন অচিরেই বুঝে ফেলল মেহেরের মনের অব্যক্ত প্রশ্ন। বাতাসে মশলার আলো দুলছে, বেশ টের পাচ্ছি। এই মহলে রাতের বেলা কেউ দরজা জানলা খোলে না। আপনি মাথায় রাখবেন কথাটা। মেহের কণ্ঠ নিচু করে পড়ল। আমি মাথায় রেখে কি করব? আমি কি এখানে থাকবো নাকি? হ্যাঁ, থাকবেন। কথাটা এমনভাবে বলল বায়েজিদ যেন অধিকার আছে, আবার অদৃশ্য এক উদ্বেগ লুকানো। মেহের কিছু না বলে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে জানালার কাছে গিয়ে সেটা বন্ধ করে দিল। কাঠের পাল্লা লাগা শব্দটা ছোট কক্ষের মধ্যে ভারী হয়ে উঠল। আবার এসে পালঙ্কে বসলো। বায়েজিদ কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর জিজ্ঞাসা করলো। হাতের অবস্থা কেমন? প্রশ্নটা শুনে মেহের নিজের দুটো হাতের দিকে তাকালো। ফোস্কায় ভরা লাল হয়ে থাকা চামড়া মশালের আলোয় আরো স্পষ্ট দেখাচ্ছে। সে ধীরে বলল। আগের চেয়ে একটু ভালো। বায়েজিদের ভ্রু কুঁচকে গেল। ভালো? তার কণ্ঠে অবিশ্বাস। সে কয়েক পা এগিয়ে এলো পর্দার দিকে। হাতটা কি আমায় একটু দেখানো যাবে? মেহের চুপ করে রইল। এবার বায়েজিদ নিজেই পড়ে গেল অস্বস্তিতে। এভাবে বলাটা বোধহয় ঠিক হয়নি। কয়েক মুহূর্ত নীরবতার পর বায়েজিদ নিচু গলায় বলল। রত্না ওষুধ লাগিয়ে দিয়েছে? হুম। তাহলে? বায়েজিদ কিছু বলতে যাবে এমন সময় মেহের নিজের হাতের তালুজোড়া বাড়িয়ে দিল পর্দার অপর পাশে। বায়েজিদ এতটাও আশা করেনি বোধহয়। হাতের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ইচ্ছে করলো পোড়া জায়গাগুলো একটু হাত দিয়ে ছুঁয়ে দিতে। ইস, কি বাজেভাবে আঘাত করেছে ফুলের মতো মেয়েটাকে। মারজানের প্রতি জিদটা ক্রমশ বাড়ল বায়েজিদের। তারপর গলা আবার আগের মতো গম্ভীর হয়ে গেল। হাত দুটো সাবধানে রাখবেন, কয়েকদিন ভারী কিছু ধরবেন না। মেহের উত্তর দিল না। বায়েজিদ আবার চুপ হয়ে গেল। পর্দার আড়ালে বসে থাকা মেয়েটাকে সে দেখতে পাচ্ছে না, তবু অদ্ভুতভাবে মনে হচ্ছে সে যেন স্পষ্ট দেখতে পাচ্ছে তার ক্লান্ত চোখ, ফ্যাকাশে মুখ আর পোড়া হাত। মশালের আগুনটা টুকটুক করে জ্বলছে। পর্দার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল বায়েজিদ। অদ্ভুত এক টান অনুভব করছে বুকের ভেতর। মনে হচ্ছিল এই সামান্য কাপড়ের আড়াল সরালে সে দেখতে পাবে মেহেরুন্নেসাকে। কেন যেন প্রবল ইচ্ছে হচ্ছিল একবার শুধু তার মুখটা দেখার, কিন্তু সেই ইচ্ছে যতটা তীব্র হয়ে উঠেছিল ততটাই শক্ত করে নিজেকে সামলে নিল সে। চোয়াল শক্ত হয়ে গেল। শেষমেশ গভীর একটা নিঃশ্বাস ফেলে সে মুখ ফিরিয়ে নিল। কারণ সে বুঝে গেছে এই মুহূর্তে পর্দাটা সরানো মানে শুধু একজন মেয়েকে দেখা নয়, নিজের ভেতরের এক অচেনা দুর্বলতার সামনে হার মানা। এই মেয়েটার আশেপাশে আসলে নিজের অনুভূতিতে নিয়ন্ত্রণ করা এক যুদ্ধের সমান মনে হয় বায়েজিদের কাছে। কক্ষের মাঝখানে ভারী কাঠের সে লম্বা টেবিল। তার উপর ছড়িয়ে আছে রাজ্যের মানচিত্র, জমির নকশা, হিসাবের মোটা খাতা, সিলমোহর করা কাগজপত্র। মশালের হলুদ আলোয় টেবিলের উপর আঁকাবাঁকা ছায়া পড়েছে, যেন প্রতিটা রেখায় কোনো গোপন হিসাবের গল্প বলছে। সেই টেবিলের সামনে বসে আছেন বায়েজিদ শাহ। গায়ে তার কালো পাতলা পাঞ্জাবি। রাতের নীরবতায় পোশাকটা শরীরের সঙ্গে লেগে আছে, যেন তার দীর্ঘকায় গড়নটাকে আরো স্পষ্ট করে তুলেছে। গলার কাছে দু একটা বোতাম খোলা, চুলগুলো হালকা এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। মাথা নিচু করে তিনি কাগজের উপর ঝুঁকে আছেন। কখনো মানচিত্রে আঙ্গুল চালিয়ে কিছু মাপছেন, কখনো হিসাবের খাতায় দ্রুত কিছু লিখে নিচ্ছেন। দেখলে মনে হয় এই মুহূর্তে তার চারিপাশে আর কোনো পৃথিবী নেই, আছে শুধু কাজ। ঠিক তখন দরজার কাছে হালকা শব্দ হলো। খাবারের থালা হাতে সিমরান ঢুকলো। ভেতরে ঢুকেই সে থেমে গেল। তার চোখ প্রথমে টেবিলের কাগজে নয়, সরাসরি গিয়ে থামলো বায়েজিদের মুখে। মশালের আলোয় সেই গম্ভীর মুখটা অদ্ভুতভাবে স্পষ্ট হয়ে উঠেছে। কালো পাঞ্জাবির ভাঁজে আলো লেগে আছে, আর মাথা নিচু করে কাজ করতে থাকা মানুষটার ভঙ্গিটা এতটাই দৃঢ় যে সিমরানের বুকের ভেতর কেমন সুখ সুখ অনুভূত হলো। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে তার মনে কল্পনার দরজা খুলে গেল। সে যেন নিজেকেই দেখতে পেল এই কক্ষের গৃহিণী হয়ে। এই টেবিলের পাশেই দাঁড়িয়ে আছে সে। বায়েজিদ ঠিক এভাবে কাগজপত্রে ডুবে আছে। সে বিরক্ত মুখে বলছে। আর কত কাজ করবেন? একটু বিশ্রাম নিন। বায়েজিদ হয়তো প্রথমে গম্ভীর হয়ে বলবে, এখন না, কাজ আছে। তখন সে জোর করে তার হাত ধরে টেনে উঠাবে, বলবে। আপনি শুধু রাজ্যের কথা ভাবেন, নিজের শরীরের কথা ভাববেন না।
তারপর তাকে বসিয়ে নিজের হাতে কাঁধে তেল দিয়ে মালিশ করবে। ক্লান্ত চোখে তখন বায়েজিদ তাকিয়ে থাকবে তার দিকে। সেই দৃষ্টিতে থাকবে মায়া, থাকবে ভালোবাসা। এই কল্পনায় সিমরানের বুকের ভেতর অদ্ভুত এক সুখের ঢেউ উঠল। ঠিক তখনই গম্ভীর কণ্ঠে শব্দ ভেসে এলো। কিছু বলবেন? সিমরান চমকে উঠল। কল্পনার জগৎ ভেঙে বাস্তবে ফিরে এলো। খাবারটা নিয়ে রাখলো টেবিলের এক প্রান্তে, কাগজগুলো গুছিয়ে দিতে লাগলো। এই মেয়েটার আচরণে বায়েজিদ বেশ বিরক্ত। নানান ইঙ্গিতে সবসময় বোঝায় যেন এমন রাত বিরেতে না আসে, কিন্তু এর চোখে তো কালো কাপড় বেঁধে আছে। সিমরান কাগজগুলো গুছিয়ে হেসে ঘুরে দাঁড়ালো, চোখে হালকা উজ্জ্বলতা। বায়েজিদ এবার মাথা তুললেন, এক মুহূর্ত তার দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, মেহরুন্নিসা, খেয়েছেন? শব্দগুলো যেন সোজা গিয়ে সিমরানের বুকের ভেতর আঘাত করলো। কিছুক্ষণ আগেও যে সুখের কল্পনায় সে নিজেকে এই কক্ষের গৃহিণী দেখছিল, মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। তবু মুখে কিছু প্রকাশ করলো না। বায়েজিদ আবারও চোখ নামিয়ে কাগজে মন দিলেন, যেন প্রশ্নটা খুবই স্বাভাবিক। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি যেতে পারেন, আমি খেয়ে নেব। সিমরান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু বের হয়ে যেতে যেতে তার বুকের ভেতরটা হিংসায় জ্বলে উঠল। সে এতক্ষণ ভেবেছিল এই মানুষটার দৃষ্টি একদিন তার দিকেই থাকবে, কিন্তু না। এ রাতের নিঃশব্দ কক্ষেও বায়েজিদ শাহ অন্য এক নারীর কথাই ভাবছেন। এই মেয়েটাকে প্রাসাদ থেকে বিদেয় করতেই হবে। ফজরের আজানের ধ্বনি তখন ধীরে ধীরে ভেসে উঠছে প্রাসাদের চারিপাশে। ভোরের আলো এখনো পুরোপুরি ফোটেনি। আকাশের পূর্ব দিগন্তে শুধু ফিকে নীলচে আভা, যেন রাত আর দিনের মাঝামাঝি কোনো নিঃশব্দ সময়। প্রাসাদের উত্তর দিকের পথটা নিস্তব্ধ। সেখানে কুয়াশা জমে আছে পাতলা পর্দার মতো। দূরে জঙ্গলের ভেতর থেকে হালকা ঘোড়ার খুঁড়ির শব্দ ভেসে এলো, ধূপ ধূপ ধূপ। সোনালী রঙের ঘোড়া দ্রুত গতিতে ছুটে এসে ধীরে ধীরে গতি কমালো। ঘোড়ার পিঠে বসে আছে সুনায়রা, জমিদারের ছোট মেয়ে, বয়স 19। তার সোনালী চুলগুলো পেছনে উঠছিল এতক্ষণ, এখন ধীরে ধীরে কাঁধে নেমে এলো। রাতের শিশিরে ভেজা চুলে ভোরের আলো পড়তে যেন মৃদু সোনালী আভা ঝিলিক দিল। তার গায়ে গাঢ় রঙের পোশাক, যেন রাতের অন্ধকারে মিশে যাওয়ার জন্যই পরা। দক্ষভঙ্গিতে ঘোড়া থামালো। এই কাজটা সে বহুবার করেছে। এতটাই অভ্যস্ত যে কোনো শব্দ না করে প্রাসাদের পেছনের গোপন পথ দিয়ে ঢুকে পড়ল। আস্তাবলটা খুব কাছে, চারিপাশে তখনও নিস্তব্ধতা। প্রাসাদের ভেতর কেউ জেগে ওঠেনি। সুনায়রা ধীরে ধীরে ঘোড়া থেকে নেমে এলো। মাটিতে পা পড়তে শুকনো পাতার উপর হালকা শব্দ হলো। দ্রুত ঘোড়ার লাগাম ধরে এগুতে লাগলো আস্তাবলের দিকে। ঘোড়াটা যেন তার গোপন সঙ্গী, মাথা নিচু করে শান্তভাবে হাঁটছে। সুনায়রা চারিপাশে তাকালো, কেউ নেই। তার ঠোঁটে একটুখানি সন্তুষ্টির হাসি ফুটল। আস্তাবলের সারি সারি ঘোড়ার পাশে তার প্রিয় ঘোড়াটাকে বাঁধছিল। ঠিক তখনই পেছন থেকে গভীর ভারী এক কণ্ঠ ভেসে এলো, সোনালি ঘোড়াটা আপনার খুব প্রিয়, তাই না শাহজাদি? শব্দটা যেন ছুরি হয়ে নেমে এলো নীরবতার উপর। সুনায়রা স্থির হয়ে গেল। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। কুয়াশার ভেতর থেকে একটা লম্বা অবয়ব সামনে এগিয়ে এলো। মাথা থেকে পা পর্যন্ত লোহার বর্মে ঢাকা শরীর। ভোরের ফিকে আলোয় বর্মের উপর শিশির জমে হালকা ঝিলিক দিচ্ছে। প্রাসাদের রক্ষীদের প্রধান মাহাদি। তার মুখের অর্ধেকটা লোহার হেলমেটের নিচে ঢাকা, শুধু তীক্ষ্ণ চোখ দুটো দেখা যাচ্ছে। সেই চোখে শান্ত অথচ দৃঢ় দৃষ্টি। সুনায়রার বুকের ভেতর মুহূর্তে সতর্কতার ঘণ্টা বেজে উঠল। মাহাদি ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এলো, গভীর কণ্ঠে বলল, বহুদিন ধরেই সোনালি ঘোড়াটা রাতে আস্তাবলে থাকে না, কিন্তু সকালে সে ঠিকই নিজের জায়গায় থাকে। বিষয়টা কিন্তু আমার চোখ এড়ায়নি শাহজাদি। কথাটা বলল অদ্ভুত এক শান্ত রহস্য নিয়ে, যেন সে কোনো গোপন দরজা খুলে ফেলেছে। এক মুহূর্ত দেরি করল না সুনায়রা। বিদ্যুতের মতো দ্রুততায় কোমর থেকে তালোয়ার বের করে এক ঘূর্ণনে সামনে এসে দাঁড়ালো। ঝলকে উঠে ইস্পাতের ধার সোজা গিয়ে ঠেকলো মাহাদির গলায়। ঠান্ডা তালোয়ারের ধাতব ধার লোহার বর্মের ফাঁক দিয়ে তার গলার কাছে ছুঁয়ে আছে। সুনায়রার চোখ তখন আগুনের মতো জ্বলছে। নিচু গলায় বলল, নিয়মের বাইরে কিছুতে নজর দেওয়া নিষেধ। যে কাজে রাখা হয়েছে সেই কাজে মন দিলেও তো হতো। যে পরে রহস্য উদ্ঘাটন করে নিজের বিপদ ডেকে আনলেন যে, এবার মৃত্যুর সাথে সাক্ষাৎ হোক তবে। ভোরের নিস্তব্ধতায় তার কণ্ঠটা অদ্ভুত ঠান্ডা শোনালো। মাহাদি একটুও নড়ল না, বরং ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনে। লোহার বর্মের শব্দ হলো মাটিতে ঠেকে। তার মাথা সামান্য নিচু, তালোয়ার এখনো গলার কাছে। তারপর শান্ত কণ্ঠে বলল, আপনার হাতে মৃত্যুও কবুল। সুনায়রা এক মুহূর্ত স্থির হয়ে গেল। মাহাদির কণ্ঠে ভয় নেই, তাড়াহুড়ো নেই, যেন সত্যি সে মৃত্যুকে স্বীকার করে নিয়েছে। সে আবার বলল, আমি যা দেখেছি তা কাউকে বলার জন্য নয়, কেবল জানার আগ্রহে। ভাববেন না আপনার হাত থেকে বাঁচতে এসব বলছি। বললে আরও আগেই বলে দিতে পারতাম। যেদিন সেই জাহাজের পিছু নিয়েছিলেন সেদিনই দেখলাম প্রথম, তখনই বলে দিতে পারতাম। সুনায়রার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। যাচ্ছে কি লোকটা? দূরে মসজিদ থেকে তখন আজানের শেষ ধ্বনি ভেসে আসছে।
সুনায়রার চোখে এখনো সন্দেহের ঝিলিক। তালরের চাপ একটু বাড়ালো, সে সতর্ক কণ্ঠে বলল, মাথা তুলুন। মাহাদি মাথা তুলল। তার চোখে অদ্ভুত এক শান্ত দৃষ্টি। সে দৃষ্টি দেখে সুনায়রার মনে হলো লোকটা বোধহয় বহুদিনের পরিচিত কেউ। হেসেলের ভেতর তখন বিকেলের ব্যস্ততা। মাটির চুলায় জ্বলে উঠেছে শুকনো কাঠের আগুন। ধোয়ার গন্ধে আর মশলার সুবাসে পুরো ঘরটা ভরে আছে। রত্নপ্রভা হাঁড়িতে ডাল নেড়ে দিচ্ছে, পাশে মারজান পেঁয়াজ কুটছে, আর সিমরান শিলপাটায় মশলা বাড়ছে। হঠাৎ দরজার কাছে কারো পায়ের শব্দ হলো। তখনই এই তিনজনই একসাথে তাকিয়ে দেখলো দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে মেহেরুন্নেসা। মাথা থেকে পা পর্যন্ত পর্দায় ঢাকা, কালো নিকাবের ফাঁক দিয়ে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রত্নপ্রভা একটু অবাক হয়ে বলল, মেহের, তুমি হেসেলে? মেহেরুন্নেসা ধীরে ধীরে ভেতরে এলো, তার কণ্ঠ নরম নিচু। ঘরে একা একা ভালো লাগছিল না ভাবি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু বসি। রত্নপ্রভা মুচকি হেসে বলল, সে তো ভালোই করেছো, তবে এখানে তো খুব গরম। নিকাবটা খুলে ফেলো, হেসেলে কোনো পুরুষ মানুষ আসে না। মেহেরুন্নেসা কিছুক্ষণ চুপ করে রইল, যেন অভ্যাসবশত একটু দ্বিধা হলো। তারপর ধীরে ধীরে হাত তুলে নিকাবের প্রান্তটা সরিয়ে দিল। মুহূর্তটা যেন থমকে গেল। নিকাব সরে যেতেই তার মুখখানা যেন হঠাৎ আলো ছড়িয়ে দিল চারিপাশে। দুধের মতো স্বচ্ছ গায়ের রং, কপালের কাছে নরম চুলের লট, আর চোখ দুটো যেন গভীর কোনো জলের মতো শান্ত, অথচ টান আছে ভেতরে। মারজানের হাতে ধরা পেঁয়াজটা মাঝখানেই থেমে গেল। তার মুখ হা হয়ে আছে। এই মেয়ে এত সুন্দর! সিমরানের শিল্পাটা থেমে গেছে অনেকক্ষণ। সে শুধু তাকিয়ে আছে। মেহেরুন্নেসাকে সামনে দেখে সিমরান যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পর্দার আড়ালে মুখটুকুই দৃশ্যমান। তবু যে অল্পটুকু দেখা যায় সেইটুকুতে যেন চোখ আটকে যায়। এমন কোমল, এমন নিস্তব্ধ সৌন্দর্য, যেন কোনো কথা না বলেও চারিপাশের আলোটুকু নিজের দিকে টেনে নিচ্ছে। সিমরানের বুকের ভেতরটা কেমন তীক্ষ্ণ হয়ে উঠল। তার মনে হঠাৎ এক নিষ্ঠুর সত্য ভেসে উঠল, পুরুষরা সৌন্দর্যের পূজারী। আর যদি যদি একদিন বায়েজিদের চোখে ওই রূপ ধরা পড়ে। ভাবনাটা আসতে সিমরানের ঠোঁট শক্ত হয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারছিল মেহেরুন্নেসার পাশে দাঁড়ালে তার নিজের সৌন্দর্য যেন হঠাৎ করেই ফিকে হয়ে যায়। এতদিন যে রূপ নিয়ে সে গর্ব করত, আজ সেটাই যেন ম্লান, নেহাত সাধারণ। তার মনে বিষের মতো একটা হিংসা জন্ম নিল। যদি বায়েজিদ এই মুখটা একবার দেখে ফেলে, তাহলে কি আর কখনো তার দিকে তাকাবে? না, হয়তো না। হয়তো সেই দৃষ্টি একবার মেহেরুন্নেসার উপর থেমে গেলে আর কোনো দিনও ফিরবে না। ভাবনাটা সিমরানের ভেতর আগুনের মতো ছড়িয়ে পড়ল। কারণ সে হঠাৎ অনুভব করলো, এই মেয়েটা যদি বায়েজিদের চোখে পড়ে, তবে সে শুধু একজন প্রতিদ্বন্দ্বী হবে না, সে হবে এমন এক সৌন্দর্য যার কাছে সিমরান হাঁটতে বাধ্য। সিমরানের এমন দৃষ্টি দেখে রত্নপ্রভা মৃদু হাসল। এত অবাক হচ্ছ কেন? মেহের তো এমনই। কিন্তু সিমরানের ভেতরে তখন অন্য আগুন জ্বলছে। সে তাকিয়েছে মেহেরুন্নেসার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে। মনে মনে যেন আগুনের ঢেউ উঠছে তার বুকের ভেতর। এই রূপ দেখিয়ে যদি মেহেরুন্নেসা একবার হাসে, তবে বায়েজিদের মতো পুরুষ কি আর স্থির থাকতে পারবে? সিমরানের বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। তার মনে হলো এই মেয়েটা বিপদ। এই মেয়েটা যদি এই প্রাসাদে থাকে, তবে একদিন না একদিন সে তার কাছ থেকে বায়েজিদকে কেড়ে নেবেই। আর সেই ভাবনাতেই সিমরানের চোখের গভীরে ধীরে ধীরে জমে উঠল এক নিঃশব্দ হিংসা। তার ভাবনার ছেদ ঘটিয়ে দাসী এসে দাঁড়ালো হেসেলে। আপা, শাহজাদা, খেতে বসবেন? সিমরানের মুখে কুটিল হাসি দেখা যায়। মেহেরুন্নেসার দিকে একবার তাকে আদুরে ভঙ্গিতে বলে, সে কি, উনি এখনো খাননি? হায় আল্লাহ, উনি তো অসময়ে খান না কখনো। শরীর টরীর ঠিক আছে তো? যাও যাও, আমি খাবার নিয়ে আসছি। সিমরান থালাটা হাতে নিয়ে এগিয়ে গেল। প্রতিদিনের মতোই তাকে খাবার পরিবেশন করবে, কিন্তু আজ তার আচরণে অদ্ভুত এক অতিরিক্ত কোমলতা। যেন ইচ্ছে করে ধীরে ধীরে হাঁটছে, যেন প্রতিটা পদক্ষেপ হিসেব করে রাখা। মেহেরুন্নেসা একটু হেসেলে দাঁড়িয়ে আছে, পর্দা টেনে মুখ নিচু করে। তবু সিমরানের চোখ বারবার তার দিকে চলে যাচ্ছে। হেসেল থেকে খাবার টেবিলটা বেশি দূরে নয়, দেখা যায় সবটাই। সিমরান এর তার মনে তখন একটাই উদ্দেশ্য, মেহেরুন্নেসাকে দেখানো সে বায়েজিদের কতটা ঘনিষ্ঠ। মনে মনে বলছে, দেখো দেখো আমি তার কতটা কাছে। সিমরান খাবারের থালা সামনে রেখে একটু বেশি ঝুঁকে পড়ল। পানির গ্লাস বাড়িয়ে দিতে গিয়ে তার হাত প্রায় ছুঁয়ে গেল বায়েজিদের হাতের গা। তারপর পাশে দাঁড়ানোর বদলে সে আরো একটু এগিয়ে এসে দাঁড়ালো, যেন অকারণে তার খুব কাছাকাছি থাকতে চাইছে। সবটাই যেন কাউকে দেখানোর জন্য। মেহেরুন্নেসা নীরবে দাঁড়িয়ে থাকলেও সিমরানের আচরণে সে অদৃশ্য প্রদর্শনের ইঙ্গিত স্পষ্ট। কিন্তু বাইজিদের ভ্রু কুঁচকে গেল। সে একবার তীক্ষ্ণ চোখে সিমরানের দিকে তাকালো, যেন বুঝে ফেলেছে অকারণ ঘেঁষাঘেঁষির মানে। তার স্বভাব এমন নয় যে এসব নরম ভঙ্গি বা অতিরিক্ত আধিক্যতা সে সহ্য করবে। বিরক্তি লুকালো না তার চোখে, কঠিন স্বরে বলল, একটু দূরে দাঁড়ান, গরম লাগছে আমার। কথাটা খুব জোরে না বললেও তাতে এমন শীতল কঠোরতা ছিল যে সিমরানের বুকের ভেতরটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যে তার মুখের হাসিটা ম্লান হয়ে গেল, কিন্তু দমে গেল না যে মেয়ে। আরও আহ্লাদি হয়ে বলল, গরম লাগছে, বাতাস করব?
মেহরুন্নেসার অদ্ভুত লাগছে তার এমন আচরণ, যদিও সে চিনে না সিমরানকে। রত্নপ্রভার কানে কানে বলল, ভাবি এটাও কি তোমাদের বোন হয়? রত্নপ্রভা মেহেরের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখলো সিমরানকে। মুচকি হেসে বলল, না, ওর বাবা আমার আব্বার বন্ধু ছিল। ডাকাতের আক্রমণে ওর পুরো পরিবার মারা যায়। তারপর থেকে ও এখানেই আছে। বোন না হলেও বোনের মতোই দেখি ওকে আমরা। মেহের ঠোঁট সরু করে বলল, ও, কিন্তু উনি তো পরপুরুষ, তার সাথে এমন কেন করছো? প্রভা তাকালো আবার। সিমরান অনেক কাছাকাছি দাঁড়িয়ে আছে বাইজিদের, বাতাস করছে পাখা দিয়ে, গুরুত্ব দিল না। ও অমনি। মেহরুন্নেসা কান দিল না, একটা পিঁড়িতে বসে রইল প্রভার কাছে। বাইজিদ চুপচাপ বসে খাবার খাচ্ছিল। সিমরান তার সামনে দাঁড়িয়ে যেন অকারণ একটু বেশি সময় ধরে থালা ঠিক করছে, পানির গ্লাস সরাচ্ছে। সবই এমন ভঙ্গিতে যেন কাউকে দেখিয়ে দিতে চায় সে কতটা কাছের, কিন্তু বাইজিদের মন যেন সেখানে নেই। একসময় তার দৃষ্টি ঘরের কোণে গিয়ে থামলো। দূরে একটু আড়ালে বসে আছে মেহরুন্নেসা, মাথায় পর্দা টানা, চোখ নিচু, যেন ইচ্ছে করে নিজেকে যতটা সম্ভব আড়ালে রাখছে। বাইজিদের মনে হঠাৎ অদ্ভুত একটা টান জাগলো, কারণ এই মেয়েটাকে সে এড়িয়ে চলতে চায়, অথচ চোখ বারবার সেদিকেই ফিরে যায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে গলা পরিষ্কার করলো, স্বরটা যথারীতি সংযত, ভদ্র। মেহরুন্নেসা, আপনি শিহেলে বসে আছেন কেন? আপনি তো অসুস্থ। মেহরুন্নেসা একটু চমকে উঠলো, মাথা আরো নিচু হয়ে গেল, ধীরে বলল। আমি ঠিক আছি। বাইজিদের দৃষ্টি এবার সম্পূর্ণরূপে মেহেরের উপর গেল। আপনার হাতে পোড়াটা এখন কেমন আছে? মেহরুন্নেসা আস্তে বলল। অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। বাইজিদ কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর আবারও জিজ্ঞাসা করলো। খাওয়া হয়েছে আপনার? জি হয়েছে। কথাগুলো খুব সাধারণ, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত সংযম ছিল, যেন ইচ্ছে করে সে নিজেকে সীমার মধ্যে রাখছে। বাইজিদের চোখে তখন অদ্ভুত কিছু অনুভূতি খেলছিল, কৌতূহল, সামান্য মায়া, আবার অকারণ অস্বস্তিও। যেন সে নিজেই বুঝতে পারছে না কেন এই মেয়েটার খোঁজ নিতে ইচ্ছে হলো। মেহরুন্নেসারও কেমন অস্বস্তি লাগছে, সবার সামনে এমন খোঁজ খবর নিচ্ছে বাইজিদ। দাসী পরিবারের লোক সবাই তাকিয়েছে। মেহের নিজেকে আড়াল করতে দাসীকে অনুরোধ করলো হেসেলের পর্দা টেনে দিতে। বাইজিদ পাশে দাঁড়িয়ে থাকা সিমরানের বুকের ভেতরটা জ্বলে উঠল। সে পরিষ্কার দেখলো বাইজিদ তাকে একবারও জিজ্ঞাসা করলো না সে কেমন আছে, খেয়েছে কিনা, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটার পোড়া হাতের খোঁজ নিচ্ছে। তার মনে হিংসার আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। বাইজিদ যতই ভদ্রতার দূরত্ব বজায় রেখে কথা বলুক, তার চোখে সেই ক্ষণিক থেমে থাকা দৃষ্টি কিন্তু সিমরানের চোখ এড়ায়নি। সেটা মোটেও অকারণে নয়। এত বছর ধরে খাবার বেড়ে দেয় বাইজিদকে, যদিও বাইজিদ বলে না বা চায়ও না। কখনো জিজ্ঞাসা করেনি সিমরান খেয়েছে কিনা। রাত গভীর হলে শাহাবাদ যেন অন্য এক জগতে ঢুকে পড়ে। দিনের কোলাহল মিলিয়ে যায়, বিশাল প্রাসাদের দেয়ালগুলো চাঁদের আলোয় নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে। দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসে, আবার সব থেমে যায়। এই নিস্তব্ধতার মাঝে ধীরে ধীরে নিজের কক্ষে দরজা খুলল সুনয়রা। তার চলার ভঙ্গিতে অভ্যাসের নিকুততা, যেন এই পথ সে শতবার পেরিয়েছে। গায়ের উপর কালচে চাদরটা টেনে নিল, যাতে দূর থেকে তাকে আলাদা করে বোঝা না যায়। তারপর নিঃশব্দে করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। প্রাসাদের পেছনের দিকটা প্রায় অন্ধকারে ডুবে আছে। সেখানে আস্তাবল কাঠের বড় দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই খড়ের গন্ধ আর ঘোড়ার নিঃশ্বাসের উষ্ণতা নাকে এলো। কয়েকটা ঘোড়া নড়ে চড়ে উঠলো, যেন তার উপস্থিতি চিনে ফেলেছে। সুনয়রা সরাসরি এগিয়ে গেল তার প্রিয় ঘোড়াটার কাছে, হাত বাড়িয়ে ঘোড়ার কেশরে আলতো করে হাত বুলিয়ে দিল। ঠিক তখনই পেছনে হঠাৎ একটা শুকনো শব্দ, কাঠের দরজা ধীরে ধীরে বন্ধ হওয়ার আওয়াজ। সুনয়রার চোখ মুহূর্তেই সরু হয়ে গেল। রাতে আস্তাবলে কে ঢুকলো? তালোয়ারটা প্রস্তুত করে চোখ দুটো তৈরি হলো অচেনা কোনো শত্রুকে চিহ্নিত করতে। অন্ধকার কোণ থেকে ভেসে এলো একটা পুরুষালী কণ্ঠ। বাহ, আজকেও? সুনয়রা ঘুরে দাঁড়াতেই দেখলো মাহাদি দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখ আবৃত, তবে চোখ জোড়া দেখে হাসি বোঝা যাচ্ছে। চাঁদের আলো দরজার ফাঁক দিয়ে এসে তার মুখের অর্ধেকটা আলোকিত করেছে। সুনয়রার কণ্ঠ ঠান্ডা হয়ে গেল। আপনি আপনি এখানে কেন? জানের মায়া নেই? মাহাদি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। প্রশ্নটা তো আমার করা উচিত। জমিদারের ছোট কন্যা রাত নামলেই আস্তাবলে এসে ঘোড়া নিয়ে কোথায় ছুটে যান? তার কি জানের মায়া নেই? সুনয়রা কোনো উত্তর দিল না। তালোয়ার ফের কষে রেখে চুপচাপ ঘোড়ার লাগাম খুলতে লাগলো। মাহাদি একটু এগিয়ে এলো। উত্তরের জঙ্গলটা কি এতই আকর্ষণীয়? এইবার সুনয়রা থেমে গেল। তার চোখ ধীরে ধীরে মাহাদির দিকে উঠল, সেই দৃষ্টিতে স্পষ্ট সতর্কতা। আমার পথ থেকে সরে দাঁড়ান। মাহাদি হেসে ফেলল। না দাঁড়ালে? এক মুহূর্ত নীরবতা, তারপর সবকিছু এত দ্রুত ঘটলো যে মাহাদি বুঝে ওঠার সুযোগই পেল না। সুনয়রা আচমকা এগিয়ে এলো। তার হাতে থাকা তালোয়ারের হাতল বিদ্যুতের মতো উঠে এসে মাহাদির বুকে জোরে ধাক্কা দিল। অপ্রস্তুত অবস্থায় মাহাদি পেছনে সরে গিয়ে খড়ের গাদার সাথে ধাক্কা খেলো। তার ভারসাম্য সামলে ওঠার আগে সুনয়রা এক লাফে ঘোড়ার পিঠে উঠে পড়েছে। লাগাম টেনে ঘোড়াকে ঘুরিয়ে নিল। দরজাটা ঠেলে খুলতেই
লাগাম টেনে ঘোড়াকে ঘুরিয়ে নিল। দরজাটা ঠেলে খুলতেই ঠান্ডা রাতের বাতাস ভেতরে ঢুকে পড়ল। মাহাদি তখনও সামলে উঠছে। সেদের দাঁতে দাঁত চেপে বলল, যাবেন না শাহজাদি, শুনুন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঘোড়ার খুরের শব্দ বজ্রের মতো বাজলো। সুনায়রা এক মুহূর্তের জন্য পেছনে তাকালো না। প্রাসাদের সীমানা পেরিয়ে সে সোজা ছুটে গেল উত্তরে জঙ্গলের অন্ধকারের দিকে। মাহাদি দরজার সামনে এসে দাঁড়িয়ে রইল। দূরে মিলিয়ে যাওয়া ঘোড়ার শব্দ শুনতে শুনতে তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। মনে মনে বলল, রহস্যটা আমি জানবই শাহজাদি। উত্তরের জঙ্গলে ঢুকতেই চারিপাশে বাতাস বদলে গেল। ঘন গাছপালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঠিকমতো নামতে পারছে না। ছায়ার অন্ধকার মিলে পথঘাটে আরো রহস্যময় ছায়া আর অন্ধকার মিলে পথটাকে আরো রহস্যময় করে তুলেছে। সুনয়রার ঘোড়ার খুঁড়ের শব্দ শুকনো পাতার উপর চাপা পড়ে যাচ্ছে। সে দ্রুত এগিয়ে যাচ্ছিল। হঠাৎ দূরে কিছু একটা নড়াচড়া চোখে পড়ল। সুনয়রা লাগাম টেনে ঘোড়াকে থামালো। তার দৃষ্টি শুরু হয়ে এলো উত্তরে সেই পরিত্যক্ত প্রাসাদ, যেটা বছরের পর বছর ধরে শুনশান পড়ে আছে, যার ভাঙা দেয়াল আর কালচে জানালা নিয়ে গ্রামে নানা গল্প শোনা যায়। সেই প্রাসাদের ভেতর থেকে আলো বের হচ্ছে, কিন্তু একটি মাত্র নয়, অনেকগুলো। কিছু মুহূর্ত পর দৃশ্যটা স্পষ্ট হলো। প্রাসাদের ভাঙা দরজা দিয়ে সারিবদ্ধভাবে বেরিয়ে আসছে একদল মানুষ। সবাই কালো পোশাকে ঢাকা, মুখে অদ্ভুত মুখোশ, আর প্রত্যেকের হাতে জ্বলন্ত হারিকেন। হারিকেনের কম্পিত আলো তাদের মুখোশের ছায়াকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। তারা একেবারে শৃঙ্খলাবদ্ধভাবে হাঁটছে, যেন আগে থেকেই সব ঠিক করা। সুনয়রার বুকের ভিতর ধক করে উঠল। এরা বেরিয়ে পড়েছে। তার চোখ দ্রুত চারিপাশে ঘুরল। ওরা সোজা মূল ফটকের দিকে এগোচ্ছে। যদি একবার গেট পার হয়ে যায় তাহলে অন্ধকার জঙ্গলে ছড়িয়ে পড়বে। তারপর আবার কাউকে ধরা যাবে না। এক মুহূর্ত দেরি করলো না সুনয়রা। সে হঠাৎ লাগাম শক্ত করে ধরল। হা 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 হা, এক ঝটকায় ঘোড়াটা ছুটে উঠল। খুরের শব্দ বজ্রের মতো বাজতে লাগলো নিস্তব্ধ জঙ্গলে। বাতাস তার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। সামনের বিশাল লোহার গেটটা দেখা যাচ্ছে অর্ধেক খোলা, আর ওই মুখোশধারী দলটা ঠিক তার দিকে এগিয়ে আসছে। সময় খুব কম। সুনয়রা দাঁত চেপে ঘোড়াকে আরো জোরে ছুটালো। মুহূর্তের মধ্যে সে গেটের কাছে পৌঁছে গেল। ঘোড়া থামার আগে সে প্রায় লাফিয়ে নিচে নেমে পড়ল। ভারী লোহার গেটটা ঠেলতে গিয়ে হাতে শিরাগুলো ফুলে উঠল। লোহার ঘষার কর্কশ শব্দ রাতের নিস্তব্ধতা চিরে দিল ধীরে ধীরে। তারপর ধাম করে শব্দ হলো। বিশালাকার গেটটা বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মুখোশধারী লোকগুলো কয়েক কদম দূরে এসে থেমে গেল। হারিকেনের আলো দুলছে। অন্ধকার জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে সুনয়রা। বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে। একটুর জন্য বেঁচে গেল সব। মনে মনে জিদে ফুঁসছে মাহাদির উপর। ওই অকর্মা সেনাপতিটার জন্য আজ সর্বনাশ হয়ে যেত। এবার ওকে জোরসে একটা শিক্ষা দিতে হবে দেখছি। ওপাশের আটকা পড়া লোকগুলো ঝাঁপিয়ে পড়ে গেটের উপর দিয়ে ছুঁড়ে মারতে লাগলো ইট, পাথর, হারিকেনের ভাঙা অংশ। ইটগুলো লোহার গেটকে আঘাত করলো। ধকধক ঝনঝন। সারা রাতে নীরবতায় যেন বজ্রপাতের মতো শব্দ ছড়ালো। একটা পাথর হঠাৎ উড়ে এসে সুনয়রার কপাল ছুঁয়ে গেল। তার ত্বক ছিঁড়ে গেল। ছোট্ট রক্তের দাগ ঝলমল করলো চাঁদের আলোয়। তবু সে হড়বড় করলো না। ঘোড়ার পিঠে মাথা ধাক্কা দিয়ে ফিরে উঠল। হাত শক্ত করে লাগাম ধরল। মুখে একটুখানি সংযমী ভয়, কিন্তু আত্মবিশ্বাস স্পষ্ট। ঘোড়ার খুর শুকনো পাতার উপর থাপ থাপ শব্দ তুলছে। বাতাসে তার চুল উঠছে। পেছনের গেটের উপর লাফানো ইট পাথরের ঝাঁকুনি। কিছুক্ষণ বাদে মুখোশধারীরা একটু থেমে গেল। হারিকেনের আলো দুলছে তাদের হাতে। ছায়া ছায়ার সঙ্গে লড়ছে, অন্ধকারে অদৃশ্য অগ্নিকাণ্ডের মতো। কিন্তু সুনয়রা আর পিছনে তাকায়নি। দরজা বন্ধ করার পর তার পথ একমাত্র জঙ্গলের গভীর দিকে। জঙ্গলের ভিতর ঢুকতে চারিপাশে গাছপালা আরো ঘন হয়ে এসেছে। চাঁদের আলো শিকড়ের ফাঁক দিয়ে ঢুকছে, পাতার উপরে নাচছে। বাতাসের আর্দ্রতা, ধুলো ও শীতলতা মিশে আছে। ঘোড়ার খুর শুকনো পাতায় ঠোকাঠুকি করছে। প্রতিটা পদক্ষেপে মাটির গন্ধ উঠে আসছে। সুনয়রা আরো গভীরে গেল। পেছনের দিকে গেট এখনো লোহার মতো শক্ত। সামনে পুরো জঙ্গলের অন্ধকার। কখনো কখনো শেয়ালের ডাক ভেসে আসে, কখনো ঝোপের নড়াচড়া। তার চোখ বারবার চারিপাশে ঘুরছে। হাত শক্ত করে লাগামে। অদ্ভুত ভীতিকর কাহিনী বুনে যাচ্ছে। জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছাতেই ঘোড়া হঠাৎ থেমে গেল। সেখানে আছে ছোট্ট ঝর্ণা। পাহাড়ি শিলার ফাঁক দিয়ে জল পড়ছে। ছোট ছোট বুদবুদ গড়িয়ে নদীর মতো সরছে। ঝর্ণার ঠান্ডা জল রাতে জঙ্গলের নিস্তব্ধতায় ভেসে আসছে। শুধু সেই স্রোতে ধ্বনি আর ঘোড়ার নিঃশ্বাস। সুনয়রা নামলো। কপাল থেকে রক্ত মুছে নিতে জল ছুঁয়ে নিল। ঠান্ডা জল ছুঁয়ে ভিজে গেল চামড়া। ছোট্ট দাগগুলো অদৃশ্য হতে লাগলো। ঝর্ণার নীরব কিন্তু সতেজ স্রোত যেন তাকে শক্তি দিচ্ছে। সে গভীর শ্বাস নিল। ঘোড়ার পিঠে আবারও উঠে বসলো। অন্ধকার জঙ্গলের শেষ প্রান্তে দাঁড়ালো। ওখানে সেই সুড়ঙ্গ, যা মাটির তলদেশ হয়ে আস্তাবলের অপর প্রান্তে গিয়ে ঠেকেছে।
সকালে শীত শীত আবহাওয়ায় গাঢ় ঘুমিয়ে পড়েছে তিলোত্তমা। দরজার খটখটারিতে কপাল কুঁচকে আসে। সারা বাড়ির মানুষ জড়ো হয়ে যাচ্ছে, তাও তিলোত্তমার ঘুম ভাঙছে না। ওদিকে রমলা মনে হয় দরজাটা এবার ভেঙেই ফেলবে। অবশেষে ঘুম থেকে ছুটি পেয়ে দরজা খুলল তিলোত্তমা। দরজা খোলার সাথে সাথে এক বালতি পানি ভিজিয়ে দিল তার সর্বাঙ্গ। মেজাজ চড়ে গেল তার। শাশুড়িকে কড়া গলায় বলল, কি অসভ্যতা হচ্ছে মা? রমলা খ্যাক করে বলল, এ জমিদারের বেটি, এইটা কি বাপের রাজমহল পাইছো? হ্যাঁ, ওহ বাপ কইলেও ভুল হইব, হে তো পাতা বাপ। তা হের মহল না এইটা যে বেলা তুমি তোরই ডুবাইবা, ভদ্র লোকের বেটির মতো উইঠা খাওন রান্ধু যাইয়া। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।